100.1 FM গোল্ড সরাসরি মানে ফেসবুক লাইভ এবং আমাদের যে মানে পেজ রয়েছে সেখান থেকে তো লাইভে আপনি দেখতে পাচ্ছেনই আমাদের। এছাড়া 100.1 এফএম গোল্ডের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেখানেও আমাদের সরাসরি শুনতে পাচ্ছেন। ডক্টর ইন্দ্রনীল সাহা রয়েছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তার থেকে আজকের প্রবীণদের মানসিক ভাবে ভালো থাকার কথা বা মানসিকভাবে ভালো থাকার বিভিন্ন বিষয় খুঁটিনাটি জেনে নেব। গান মানসিকভাবে ভালো থাকার জন্য কতটা মানে প্রযোজ্য বা কতটা ইউজফুল? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার সকল সুধী দর্শকদের আন্তরিক শুভেচ্ছা। যারা আমার কাছে চিকিৎসাধীন তাদেরকেও, আমার পেশেন্টদেরও, আমার যারা কাছের লোক তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তা প্রশ্নটি যেটা করা হয়েছে যে গান, গান তো একটি অদ্ভুত একটি মানুষের মনের বন্ধনীকে প্রকাশ করে। এটি ইমোশনাল জায়গা। আমাদের ব্রেন যখন এই গান শোনে, বিভিন্ন সুরের সাথে যখন আমাদের মন একাত্ম হয়, তখন কিন্তু আমাদের মধ্যে নানা রকম আহ, অনুভব, নানা স্মৃতির কিন্তু উদ্বেগ হয়। এই গান যেরকম আমাদের প্রচুর রকম রিল্যাক্সেশন দিতে পারে, গান আমাদের আনন্দও দিতে পারে, গান আমাদের নানা পুরনো স্মৃতিকে উদ্বেগ করতে পারে, নানা মধুর স্মৃতিকেও তারা তুলতে পারে মনের আঙিনাতে। অনেক দুঃখ, বেদনা, হাসি, কান্নার সাথে কিন্তু গান যুক্ত। এবং গানের কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, যেটা বর্তমানে আমরা মিউজিক থেরাপি করি। এই মিউজিক থেরাপিতে কিন্তু গানকে অবলম্বন করি, মানুষের বিভিন্ন মনের দিকটায় কিন্তু তুলে ধরা হয়। এবং মানুষের যে বর্তমান দৈনন্দিন যে স্ট্রেস ফ্যাক্টর, সেই স্ট্রেস ফ্যাক্টর কিন্তু রিলিভ করতে গান অনেক ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আরো ডিটেল জানার আমাদের আগ্রহ রইল। একদম যে বেসিক জায়গাটায় যাব, যে 60 বছর কারোর বয়স হচ্ছে, নর্মালি তিনি যদি চাকরি করেন তাহলে 60 হলো মানে বালাই 60, অর্থাৎ তিনি চাকরি থেকে অবসর নিলেন নিয়ম মেনে। আর যদি চাকরি না করেন, পেশা বা ব্যবসায় থাকেন, তাহলে ওই 60 হয়ে হয়ে গেলেই প্রবীণ নাগরিক হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়। তো আমাদের যেটা প্রশ্ন করার তা হলো, এই যেই মুহূর্তে একজন মানুষ 60 হচ্ছেন, প্রবীণ হচ্ছেন, ঠিক তার আগের সময়টুকুতে তিনি একরকম, ওই জায়গাটা পেরিয়ে গেলে, ওই মাইলস্টোনটা পেরিয়ে গেলেই তার মানসিক স্বাস্থ্যটাকে আলাদা করে নজর করার কেন প্রয়োজন হয়? খুবই ভালো প্রশ্ন এটি। কারণ এটাতে একটি সন্ধিক্ষণ, এটি জীবনের একটা অধ্যায় শেষ হয়ে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আহ, এই সময় ধরুন একটি মানুষ, সে একটি ভালো পোস্টে চাকরি করতেন, তার একটি ভালো কোনো কোনো একটা রেসপন্সিবল পজিশনে ছিলেন, তা সেইটা তার হারিয়ে যায়। সেই জায়গাটা তার একটা কন্ট্যাক্টস, তার সেই যে সম্ভাবনাটা ছিল, সেই জায়গাটা সে কর্মহীন হয়ে যায়। তা তখন কিন্তু তার একটা সেন্স অফ লস চলে আসে, যে তার একটা অটোনমি, একটা যে পাওয়ার ছিল সেই জায়গাটা থেকে সে কিন্তু অনেকটাই মানে চলে আসে তার ফাঁকা জায়গাটাতে। এবং সেখান থেকে তার মধ্যে নানা রকম ধরুন হতাশা আসতে পারে, তার মধ্যে অ্যাংজাইটি আসতে পারে, তার মধ্যে নানা রকম মানসিক সমস্যাও কিন্তু আসতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে পোস্ট রিটায়ারমেন্ট ফেজে মানুষের বিভিন্ন রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসমনিয়া এবং একাকিত্ব বোধ, এগুলো কিন্তু তৈরি হতে পারে। এবং একটা ইকোনমিক্যাল ফ্যাক্টর কাজ করে এখানে। ধরুন যে মানুষটি বেশ কিছু তার অর্থ তার পেতেন প্রতি মাসের শেষে, কিংবা তার অর্থলগ্ন কোনো সমস্যা ছিল না, সেই রিটায়ারমেন্টের পরে কিন্তু তার মধ্যে এই আর্থিক একটা যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো তার মধ্যে কমতে থাকে, সেখানে ইকোনমিক্যালও লস হয়। তারপরে ধরুন এই সময় তার বয়স বাড়ার সাথে সাথে তার বিভিন্ন রকম অসুখ বিসুখও চলে আসে। এই অসুখ বিসুখের সম্মুখীন তাকে হতে হয়। তার ফ্যামিলিতে তার ছেলে মেয়ে হয়তো যারা ছিল তারাও আস্তে আস্তে বাইরের বাইরে চলে যাচ্ছে। তো একাকিত্ব কিন্তু আস্তে আস্তে গ্রাস করে, তাদের ফ্যামিলিটা ছোট হয়ে থাকে, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়ে থাকে। তখন কিন্তু এই বিভিন্ন রকম এই আর্থসামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসার পরে কিন্তু তার মধ্যে একটা মানসিক চেঞ্জ হয়। এবং এটাকে যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই না করতে পারি, তাকে শনাক্ত না করতে পারি, তার মধ্যে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে। বেশ, আমাদের কাছে প্রশ্ন অনেক রয়েছে। আমরা প্রশ্নে যাব। যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য একবার বলে দিই, মানে আরো একবার বলে দিই যে আজকের আমাদের অনুষ্ঠানে রয়েছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল সাহা এবং তার থেকে আজকের আমরা জেনে নিচ্ছি যে প্রবীণদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার যে চাবিকাঠি সেই সবকিছু। আর আজকে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, মেডিকেল কলেজ অফ কলকাতা। সেই
মানুষের থেকে আমরা কিন্তু জেনে নিচ্ছি। আর আপনিও জেনে নেবেন কিভাবে না ফেসবুকের পেজ রয়েছে আমাদের যেখানে সরাসরি আপনি লাইভ দেখছেন দুটো পেজ থেকে। একটা হচ্ছে 100.1 এফএম গোল্ডের পেজ আর একটা পেজ হচ্ছে সেটা হচ্ছে আকাশবাণী কলকাতার পেজ। এই দুটো পেজ থেকে সরাসরি লাইভ আপনি দেখতে পাবেন এবং শুধু দেখবেন এমনটা নয়, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও কিন্তু আপনি করতে পারেন। এছাড়া আপনি যেটা পারেন সেটা হচ্ছে আমাদের WhatsApp নাম্বার। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992। এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই আমরা অ্যাকসেপ্ট করি। আপনারা জানেন, আপনাদের সেখানেও আপনাদের প্রশ্ন আপনারা রাখতে থাকুন, আমরা কিন্তু অন করে রেখে দিয়েছি হোয়াটসঅ্যাপ। ডক্টর সাহার সঙ্গে আমাদের কথোপকথন চলছে বয়স্কদের মানসিক স্বাস্থ্য নিয়ে। ডক্টর সাহা, এই যে আমরা, আপনি বললেন যে যেহেতু 60-এর পরে আর্থিক একটা বিষয়, সামাজিক একটা ব্যাপার, ব্যস্ততার জায়গাটা সেটা কমে, সেটা সরাসরি আঘাত করে সেই মানুষটিকে। আচ্ছা, যারা অন্য পেশায় থাকেন তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট হয় না, ব্যবসায়ীদের ক্ষেত্রেও রিটায়ারমেন্ট হয় না, কিন্তু লক্ষ্য করে দেখেছি যে এই পেশায় থাকা মানুষজনও কিন্তু তাঁরাও কোথাও যেন একটা সুর কাটা, একটা ছন্দ কাটার একটা ব্যাপার নজর করতে পারি। এটা কিন্তু আমি ব্যবসায়ীদের মধ্যে দেখেছি, পেশাদার মানুষদের মধ্যে দেখেছি। সেটা কেন হয়? দেখুন, এটা কিন্তু মানে ব্যক্তি বিশেষে পার্সন টু পার্সন ভ্যারি করে। সবার ক্ষেত্রে যে এটা হতেই হবে তার কিন্তু কোনো মান নেই। বরং এখন মানুষের, আপনি তো জানেন যে গড় আয়ু কিন্তু অনেক বেড়ে গেছে। আগে গড় আয়ু যা ছিল এখন প্রায় ধরুন ৮০-৮৫ কিন্তু একটা অ্যাভারেজ এজ কিন্তু আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে চলে এসেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় মানুষকে বলব যে রিটায়ারমেন্ট কিন্তু এত আর্লি, অনেকে এখন একটা ট্রেন্ড এসছে আর্লি রিটায়ারমেন্ট। কিন্তু আমি যেটা মনে হয় যে রিটায়ারমেন্ট করলে পরে তার যে সমস্যাগুলো হবে, আমি যদি কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারি, সে বিভিন্নভাবে, আমি তো যে কাজটা করছিলাম সেটা না করে আমি অন্য কোনো কাজ করতে পারি। সমাজসেবার সাথে যুক্ত হতে পারি, আমি পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হতে পারি। আমি অন্য যে কোনো, আমি বিভিন্ন রকম কাজের তো আর অভাব নেই। আমি কাজের সাথে যদি যুক্ত হতে পারি তাহলে কিন্তু আমার সেই রিটায়ারমেন্টের যে ফিলিংসটা সেটা কিন্তু আসবে না। রাদার যে কন্টেনমেন্ট, যে আমি কিছু করতে পারি এবং আমার দ্বারা সম্ভব, এই যে সেলফ কনটেন্ট, সেই সেলফ যে কনফিডেন্স, এটা কিন্তু মানুষকে যদি বাড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই ফিলিংসটা আসে না। কিন্তু এটা এখানে একটা ব্যাপার আছে, ধরুন বয়সের সাথে সাথে মানুষের সামাজিক এবং সামাজিক সমস্যার সাথে সাথে কিন্তু একটা শারীরিক এবং আহ, মানসিক একটা পরিবর্তন হয়, সেটা কিন্তু বয়সজনিত ব্যাপার। ধরুন তা কারোর মধ্যে স্মৃতিভ্রম হতে শুরু করতে পারে, ডিমেনশিয়া আসতে পারে, তার মধ্যে আহ, তার ডায়াবেটিস বাড়তে পারে, তার হাইপারটেনশন বাড়তে পারে, তার আর্থাইটিস বাড়তে পারে, তার শারীরিক এবং মানসিক সমস্যা কিন্তু চলে আসতে পারে বয়সের সাথে সাথে। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কারণ হয় তার বাধা, যে শারীরিক বাধা, সে হয়তো করতে চাইছে কিন্তু পারছে না। তো সেটাও, সেই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে যে সেই লোকটি হয়তো সব কিছু আছে, সে করতে চায়, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। বেশ। আমরা বেশ কিছু জানলাম যে বয়স্ক মানুষদের বা প্রবীণ যারা তাদের ঠিক কি সমস্যা হতে পারে সেটা জানলাম। তো আচ্ছা, বয়স বাড়লেই মানসিক সমস্যা হবে। মানে এটা কি হবেই? বয়স বাড়ার সাথে মানসিক সমস্যা বাড়বে। মানে এটা কি অবশ্যম্ভাবী? না, এটা একদমই অবশ্যম্ভাবী নয়। এটি দেখা যায় যে চান্স, প্রবাবিলিটি ফ্যাক্টর বেড়ে যায়। কারণ বয়সের সাথে সাথে আমাদের শরীরের সাথে তো আমাদের ব্রেনটাও তো মস্তিষ্কেরও তো বয়স বাড়ছে। তার এই বয়সের সাথে সাথে কিছু সমস্যাও চলে আসে। যেরকম বার্ধক্য জনিত সমস্যা, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়া কিন্তু খুব কমন এবং এটা একটি সম্পূর্ণ বার্ধক্যজনিতই সমস্যা। অনেক সময় ইয়ং বয়সেও হয়, কিন্তু তার থেকেও আমরা বেশি দেখব যে বয়স হলে পরে কিন্তু ডিমেনশিয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। ধরুন আজকে ৫০ বছর বয়সে তার ডিমেনশিয়া যা মানে হতে পারে, ৬০ বছর বয়সে তার থেকে আরো একটু বেশি বাড়লো, ৭০ বছর বয়সে আরো একটু বেশি বাড়লো, ৮০ বছর বয়সে আরো বেশি, এবং ৯০ বছর বয়সে অবধারিত তার মধ্যে ডিমেনশিয়ার প্রকোপ আসবে। যেটা ডিমেনশিয়া না বললে সেটা বয়সজনিত একটা স্মৃতিভ্রম কিন্তু বলা যেতেই পারে। সুতরাং যে সবার যে আসবে তা কিন্তু নয়। সে তার আর্থসামাজিক, তার শারীরিক গঠন, মানসিক গঠন, অনেক কিছুর উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে কার ডিমেনশিয়া হবে কার হবে না, এবং বংশগত একটা ব্যাপার থাকে এখানে। এবার একদম সরাসরি চলে আসি, যে সমস্যাগুলো হয়, আপনি একটা খুব চমৎকার জায়গা ধরিয়ে দিলেন আমাদের, যে শারীরিক আমাদের সক্ষমতাটা যেহেতু কমে, সেখান থেকে দাঁড়িয়ে মানসিক আঘাতগুলো বাড়তে থাকে। আমি পারছি না এটা মনে হয়। আমি তো গিয়ে যদি একসময় ফুটবল খেলোয়াড় ছিলাম, তো এখন ৬০ বছর বয়সে গিয়ে আমার ইচ্ছে হচ্ছে ছোটদের একটু ফুটবল শেখাই, কিন্তু আমার শরীর দিচ্ছে না, আমার পা চলছে না। ঠিক আছে? এইগুলো হতে থাকে। এবার একদম স্পেসিফিক্যালি আমরা ধরি যে কোন সমস্যাগুলো একেবারে 60 এই সময় থেকে প্রবীণ নাগরিক হওয়া থেকে শুরু হয়? সবচেয়ে কমন যেটা
সেটাকে বলা হয় যে একটা স্মৃতি 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 দুর্বল হতে থাকে, যেটাকে আমরা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কিংবা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলা হয়, অথবা এজ রিলেটেড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে বয়সজনিত যে স্মৃতি স্মৃতি হ্রাস, সেটা কিন্তু সবচেয়ে কমন। তারপরে আসে ধরুন ডিপ্রেশন জাতীয় সমস্যা, মানসিক হতাশা। তার পরবর্তীকালে আসতে পারে তার অ্যাংজাইটি, তার সাথে সাথে থাকতে পারে, এগুলো সবকটার সাথে জড়িত থাকে ইনসমনিয়া, মানে অনিদ্রার একটা কিন্তু কারণ। দেখবে বয়স্ক মানুষদের মধ্যে অনিদ্রার একটা মারাত্মক প্রবণতা, এবং সেটা সত্যিই আমরা দেখি এটা খুবই ভয়ঙ্কর একটি অবস্থা হয়, তার অনিদ্রার কারণ। এছাড়া পরবর্তীকালে তার মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে আসতে পারে তার মধ্যে অ্যালকোহলিজম, মানে নেশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা, সেখানে সে হয়তো অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ঘুমের ওষুধের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে তার মধ্যে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু অনেক সময় অ্যারাইজ করতে পারে এই ডিপ্রেশন থেকে। সুতরাং এছাড়াও কিন্তু আমাদের শারীরিক সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকে, এবং শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা এগুলো কিন্তু ইন্টার রিলেটেড, বাই ডাইরেকশনাল। মানে শারীরিক সমস্যা যদি বাড়তে থাকে সেখান থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি আসতে পারে, এবং অ্যাংজাইটি যদি বেশি দিন চলতে থাকে সেখান থেকেও কিন্তু শারীরিক সমস্যা চলে আসতে পারে। ইটস এ বাই ডাইরেকশনাল কন্ডিশন। মানে যেগুলোকে আমরা বলি কি যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, সাইকোসোমাটিক ডিসঅর্ডার খুবই কমন। খুব কম। বেশ। আচ্ছা, দীর্ঘদিন এখন তো মানে ঘরে, ঘরে ডায়াবেটিস, প্রেশার এই সবকিছুই রয়েছে। তো এই সমস্যাগুলো ধরুন দীর্ঘদিন রয়েছে এবং আমার বয়স বাড়ছে। তার সাথে, সাথে যদি এই সমস্যাগুলো আমাদের দীর্ঘদিন থাকে, সেই ক্ষেত্রে কি মানসিক সমস্যাটা বেশি হয়? মানে ক্রনিক অসুখের জন্য যে আমার সমস্যাটা রয়েছে, আমার বয়স বেড়ে যাচ্ছে, হয়তো আর ঠিক হব না। এইটার জন্য কি কোনো ক্ষেত্রে মানসিক সমস্যাটা বৃদ্ধি পায়? অবশ্যই, যেটা আমি এক্ষুনি বললাম, যে বিভিন্ন শারীরিক সমস্যা, যেরকম ধরুন ক্রনিক ফিজিক্যাল ইলনেস, ডায়াবেটিস, আনট্রিটেড ডায়াবেটিস, কিংবা ধরুন হাইপারটেনশন, আর্থ্রাইটিস, সিওপিডি, হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডেফিসিয়েন্সি, এগুলো ক্রনিক্যালি চলতে থাকলে কিন্তু সেখান থেকে মানসিক সমস্যার রেশিও কিংবা প্রাদুর্ভাব কিন্তু এই জাতীয় পেশেন্টদের মধ্যে, লোকেদের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি বেশি থাকে, তো আনকন্ট্রোল হাইপারটেনশন, তার ক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক বেশি। ডায়াবেটিস, তার মধ্যে ডিমেনশিয়া, ডিপ্রেশন হওয়ার চান্স অনেক বেশি। হার্ট অ্যাটাক যাদের বেশি হওয়ার চান্স থাকে তাদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি হওয়ার চান্স অনেক বেশি। এবং যাদের ধরুন ওবেসিটি, খুব মোটাপা, সেখান থেকেও কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি, তার আদার্স যে সাইকোলজিক্যাল প্রবলেম, সেগুলো কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। সুতরাং শারীরিক সমস্যার সাথে কিন্তু মানসিক সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এই যে ধরুন বয়স বাড়ার সাথে, সাথে মানুষ একটু ভুলে যায়। এটা সাধারণতই হয়তো হয়ে একদম। থাকে। কিন্তু এই যে ডিমেনশিয়ার কথা আমরা বলছি, যাকে আমরা স্মৃতিভ্রম বলে থাকি। তো এই স্মৃতিভ্রমের ভুলে যাওয়া এবং সাধারণভাবে ভুলে যাওয়া, যে বয়স বাড়ার সাথে, সাথে যেটা একটু আমরা ভুলে যাই। সেই দুটোর মধ্যে আচরণগত পার্থক্যটা ঠিক কি? কিভাবে একদম। বুঝবো যে খুব, এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা। ডিমেনশিয়া এবং এটা সাধারণভাবে ভুলে খুব যাওয়া? ভালো প্রশ্ন। দেখুন, মানুষ বয়সের সাথে, সাথে তার কিন্তু একটা ন্যাচারাল প্রসেস কিন্তু ডিকে হয়। ব্রেইন সেলস গুলো তো ডিকে হয়, সেগুলো অ্যাট্রফি হয়ে যায়। তার মধ্যে নিউরোট্রান্সমিটার যে সেরোটোনিন, ডোপামিন যেগুলো, সেগুলোর আস্তে, আস্তে নিউরোকেমিক্যাল গুলো কমতে থাকে। অ্যাসিটিলকোলিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমতে থাকে। সুতরাং স্বাভাবিকভাবে কিন্তু তার মধ্যে যে ব্রেনের যে ক্ষমতা সেটা কমতে থাকে উইথ এজ। এবারে এইটা যেটা হয় যে ১ম যেটা হয় যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব সাধারণ। এই সাধারণ ভুলে যাওয়াটাকে আমরা যেটা বলা হয় যে বয়সজনিত ভুলে যাওয়া, সেটা একটা। আরেকটা বলা হয় মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। নেক্সট স্টেজ হচ্ছে বলা হচ্ছে ডিমেনশিয়া। এই মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কিন্তু মাঝামাঝি একটা অবস্থায় রয়েছে। সেটা কিন্তু আর্লি যে ফরগেটফুলনেস, যেটা বয়সজনিত ভুলে যাওয়া, সেটা থেকে একটু এক ধাপ বেশি। আর তার পরবর্তী লাস্ট স্টেজ যেটা আছে সেটা ডিমেনশিয়া। এই দুটোর মধ্যে, এই ৩ টের মধ্যে আমরা ডিফারেন্স করব কি করে? ধরুন, একটি মানুষ তার ৬০ বছর ৭০ বছর বয়সে যখন সে ভুলতে শুরু করে, সে কিন্তু পরক্ষণেই আরে একটু একজনের নাম হয়তো মনে পড়ছে না, খানিক বাদে কিন্তু সে নামটা মনে করতে পারে। ঠিক আছে? কিন্তু একটি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্টের যিনি থাকবেন, তিনি কিন্তু এই জিনিসটাকে একটু ঘন, ঘন ভুলতে থাকবেন, এবং সে হয়তো সবসময় মনে করতে পারলেও কিন্তু তার মধ্যে হয়তো তাকে ধরিয়ে দিতে হবে, কিন্তু তাকে একটু হেল্প নিতে হবে। কিন্তু সে মোটামুটি কাজগুলো করতে পারবে। তাই মেমোরি দিয়ে তার যেটুকু মেমোরি তার ক্ষয় হয়েছে, সেখান থেকে কিন্তু সেটুকু মেমোরি, যে অবশিষ্ট মেমোরি আছে, সেটা দিয়ে কিন্তু তার অ্যাক্টিভিটিস যেগুলো ডেইলি লিভিং, সেগুলো কিন্তু সে করতে পারবে। কিন্তু ডিমেনশিয়া পেশেন্টের তার যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এগুলো সে করতে পারে না। সে জামা পড়তে ভুলে যায়, সে মানুষের নাম ভুলে যায়, সে দিনক্ষণ ভুলে যায়, সে ব্যাংকের কাজগুলো করতে পারে না, পেন কী করে লিখতে হবে সেগুলো করতে পারে না। তারপরে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে একটা মারাত্মক পরিবর্তন চলে আসে, অক্ষমতা চলে আসে। সেকেন্ড হচ্ছে এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, যেটা আর্লি স্টেজ, যেটা ধরুন ডিমেনশিয়া নয়, মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অথবা বয়সজনিত ভুলে যাওয়া, সেখানে কিন্তু যে মানুষটি ভুলছে সে কিন্তু বুঝতে পারবে নিজে যে আমি ভুলে যাচ্ছি।
আমি নিজে বুঝতে পারবো, আমার ইনসাইট রয়েছে, আমি ভুলে যাচ্ছি। কিন্তু একটি ডিমেনশিয়ার পেশেন্ট, সে কিন্তু কখনোই বলবে না আমি ভুলে যাচ্ছি। বাড়ির লোকেরা আইডেন্টিফাই করবে তুমি ভুলে যাচ্ছ। তার নিজের কাজকর্মে সে বুঝে যাবে সে ভুলে যায়। কিন্তু সে পেশেন্টটি, সে নিজে কখনোই বলবে না যে আমি ভুলে যাচ্ছি। সেটা একটা ডিফারেন্সিয়েশন ব্যাপার। আরেকটু যে তার মধ্যে জাজমেন্ট, সে ধরুন যে কাজগুলো করছে, সে কি কাজ করছে, সেই নর্মাল ক্ষেত্রে কিন্তু আমি নিজে বুঝতে পারি আমি কাজটা ঠিক করছি না ঠিক করছি। কিন্তু ডিমেনশিয়ার পেশেন্ট, সে কিন্তু কাজগুলো করতে পারবে, করতে তো পারবেই না, উল্টো সে যে ভুল করছে সেটাও সে বুঝতে পারবে না। ঠিক আছে? তো এই ধরনের কিছু কিছু সমস্যা কিন্তু, তার মধ্যে ইম্পালসিভিটি, তার মধ্যে এই জাতীয় ল্যাক অফ ইম্পেয়ারমেন্ট অফ জাজমেন্ট, প্ল্যানিং, এগুলো কিন্তু অনেক রকম বেশিভাবে চলে আসবে ডিমেনশিয়ার ক্ষেত্রে। একজন প্রশ্ন করে রেখেছেন একটু আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন দেবদাস মুখার্জি বেহালা থেকে। প্রশ্নটা একটু আলাদা হলেও প্রশ্নটা রাখছি কারণ ওদিন প্রবীণ মানুষ বলছেন আমার বয়স এখন 70+, আর্থারাইটিসের জন্য 2 হাঁটুতে খুব পেন হয় হাঁটতে গেলে, কিন্তু সাইকেল চালাই মনের জোর নিয়ে, গান শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এটা কি ডেইলি লাইফে কোনো ক্ষতি হতে পারে ডাক্তারবাবু? একদমই না। বরং আমরা বলব তাকে আরো অ্যাক্টিভ থাকতে। তার তার শারীরিক সক্ষমতা বুঝে ডাক্তারের বাবুর পড়াশোনা, তার পরামর্শ নিয়ে তাকে অবশ্যই আমরা অ্যাক্টিভ থাকতে বলব। কাজের মধ্যে ইনভলভ থাকতে বলব এবং এক্সারসাইজ করা, তিনি যেই কাজগুলো উনি ভালোবাসছেন সেগুলোকে ভালোভাবে করা, বেশি করে করা, সামাজিক মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা এবং তার বন্ধুদের সাথে, আত্মীয়ের সাথে যোগাযোগ রক্ষা করা, সোশ্যালাইজেশন অবশ্যই তিনি করতে হবেন এবং এখানে যিনি যতটাই করতে পারবেন ততটাই কিন্তু ওনার ক্ষেত্রে শারীরিকভাবে ও মানসিকভাবে দুটোই তার ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যাসপেক্টে কাজ করবে। আপনি ডিমেনশিয়া নিয়ে বলছিলেন। কলকাতা 18 থেকে প্রণব কুমার একটা প্রশ্ন রেখেছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ ডিমেনশিয়া ক্যান বি প্রিভেন্টেড? শব্দটা হচ্ছে প্রিভেন্টেড। প্রিভেন্টেড। প্রিভেন্ট করা কি যায় ডিমেনশিয়াকে? হ্যাঁ, দেখুন ডিমেনশিয়া তো একটা নিউরো ডিজেনারেটিভ সমস্যা। মানে যার হবার তার কিন্তু হবে। উই ক্যানট প্রিভেন্ট টিল ডেট, আমাদের কাছে কিন্তু কোনো চিকিৎসা নেই ডিমেনশিয়া। তো এটা যে অনেকটাই ক্ষেত্রে অনেক সময় জেনেটিক্যালি এটা প্রিডিটারমেন্ট থাকে। কিন্তু কিছু কিছু প্রসেস আছে যেগুলো আমরা সবাইকেই বলে থাকি যে কীভাবে আমরা ডিমেনশিয়াকে প্রিভেন্ট করতে পারবো। ডিমেনশিয়া মানেই তো শুধু অ্যালজেমাস নয়, আরও অনেক রকম ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া আছে, আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি ডিমেনশিয়া আছে, হাইপোথাইরয়েডিজমের ডিমেনশিয়া আছে। তো প্রায় 45% অফ ডিমেনশিয়া কিন্তু প্রিভেন্টেবল এবং তাকে আমরা কিন্তু আবার পুনরায় সেটাকে ঠিক জায়গাতে ফিরিয়ে আনতে পারি। সেই যে প্রসেসগুলোকে যদি আমরা জানি, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা ডিমেনশিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল। তার মধ্যে ডিমেনশিয়াকে প্রিভেন্ট করতে গেলে আমার মনে হয় অনেক আর্লি এজ থেকেই আমাদের এই জিনিসটা, ইয়ং বয়স থেকে আমাদের সচেতনতা থাকতে হবে যে একটা সময় তো আমি বুড়ো হব, একটা সময় তো আমার শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা কমবে। তাহলে সেটাকে ধরে রাখার জন্য আমি কী করব? তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাকে কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। কিছু না কিছু কাজের মধ্যে আমাকে ব্রেন অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকতে হবে। আমাকে সোশ্যালাইজেশন করতে হবে। আমার খাদ্যাভ্যাসের একটা বিরাট চেঞ্জ করতে হবে। মানে ধরুন গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, মানে সহজপাচ্য খাদ্যর মাধ্যমে আমাকে যেতে হবে। আমাকে নিদ্রা, অ্যাডেকুয়েট স্লিপ নিতে হবে। অত্যধিক সামাজিক মাধ্যম, যেটা এখন দেখা যাচ্ছে রাত জেগে জেগে আমি মোবাইল দেখছি, হোয়াটসঅ্যাপ করছি কিংবা ফেসবুক দেখছি, সেই মোবাইলে জাতীয় গেম খেলছি। গেম খেলছি, এগুলো কিন্তু করা যাবে না, কারণ ঘুমের একটা বিশাল সমস্যা হতে পারে। আর অনিদ্রা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের মধ্যে মারাত্মক রকম ইম্প্যাক্ট করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু প্রিভেনশন ছাড়াও আমাকে শরীরচর্চা, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট রিডাকশন, ওয়েট কন্ট্রোল করা, এই জিনিসগুলো কিন্তু করতে হবে। এবং যে মেডিসিনগুলো ধরুন ডাক্তারবাবুরা দিচ্ছেন, হাইপার টেনশন কন্ট্রোল করা, ডায়াবেটিস কন্ট্রোল করা, এই জাতীয় যেগুলো প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, সেগুলোকে যদি আমি প্রথম থেকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি ডিমেনশিয়ার যে বিভিন্ন ধরনের ডিমেনশিয়া, তার মধ্যে প্রায় 45% ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারবো। বাঁকুড়া থেকে প্রশ্ন এসেছে আমাদের হোয়াটসঅ্যাপে। নিমাই পাল প্রশ্ন করছেন, ডিমেনশিয়া এবং অ্যালজাইমারের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটি খুব ভালো প্রশ্ন। এটি অনেকের মধ্যে এই ধারণাটা থাকে না। বেসিক্যালি ডিমেনশিয়া একটা বড় আমব্রেলা টার্ম, একটা বৃহৎ একটা সংজ্ঞা ডিমেনশিয়া। তার একটা টাইপ হচ্ছে, এই ডিমেনশিয়ার মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ডিমেনশিয়া আছে। তার মধ্যে কমনেস্ট ভ্যারাইটি হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া, একটা পার্ট। সেটা স্পেসিফিক কিছু বায়োলজিক্যাল, তার প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে অ্যালজাইমার্স। এছাড়াও যেরকম ধরুন লিউ বডি ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, তা এই ধরনের বিভিন্ন রকম কিন্তু ডিমেনশিয়ার ভ্যারাইটিস থাকে। সুতরাং ডিমেনশিয়ার মধ্যে অ্যালজাইমার্স ডিমেনশিয়া একটা টাইপ অফ ডিমেনশিয়া। বেশ। আরেকটা প্রশ্ন এসেছে, যদিও কতটা প্রাসঙ্গিক বলতে পারবো না, তবু প্রশ্নটা আপনার কাছে রাখছি। রঞ্জন লিখছেন হাওড়া থেকে, কোনো সেরিব্রাল পেশেন্টের কি স্মৃতি ফেরানো যায়?
সেরিব্রাল পেশেন্ট বলতে উনি কি স্ট্রোকের পেশেন্ট বলেছে মনে সম্ভবত? হচ্ছে তাই। সেরিব্রাল স্ট্রোক, হ্যাঁ, হ্যাঁ। সেরিব্রাল স্ট্রোক এক্সাক্টলি। তা সেরিব্রাল স্ট্রোকের পেশেন্টকে এটা দুটো। একটা হচ্ছে যে সেরিব্রাল স্ট্রোককে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, ধরুন যার রিস্ক ফ্যাক্টর আছে, যার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তার যদি আমরা এই ডায়াবেটিস, প্রেশার থেকে আর্লি এজ থেকে যদি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাই কমে যাবে। আমরা ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া যেটা হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এবার ধরুন কারো একবার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে যাওয়া কিন্তু ব্রেনের, মানে ব্রেনের একটা পার্ট ড্যামেজ। এই ড্যামেজের কারণে তার যে লোকালাইজ যে এরিয়া, সেই জায়গাটা ফাংশনটা নষ্ট হলো। সেক্ষেত্রে তার মধ্যে একটা ডিমেনশিয়া, এবং সেই ডিমেনশিয়া থেকে একটা বিহেভিয়ারাল, ব্যবহারিক একটা সমস্যা আসবে। এবারে আমরা যদি সেই কেন যে এই স্ট্রোকটা হলো, সেই স্ট্রোকটার কারণটাকে জেনে যাই, ধরুন হাইপার টেনশন, আনকন্ট্রোল হাইপার টেনশন ছিল, কে ডায়াবেটিস ছিল, কিংবা কোনো হেড ইঞ্জুরি ছিল, কোনো আদার্স কোনো কজ ছিল, তো সেই কজটাকে যদি আমরা, রুটটাকে যদি ট্রিট করতে পারি, তাহলে কিন্তু সাকসেসিভ যে পার্ট, সাকসেসিভ জীবনটাকে কিন্তু আমরা অনেকটাই এই রিস্ক ফ্যাক্টর থেকে মুক্ত করতে পারি। এবং অটোমেটিকলি ব্রেনের কিছু হিলিং পাওয়ার আছে, সেখান থেকে তার হয়তো ডেফিসিট থাকবে, কিন্তু ফার্দার তার ডিটোরিয়েশনটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, এবং সে অনেকটাই ভালো থাকতে পারে। বেশ, আমাদের প্রশ্ন অনেক আসছে এবং সেই সমস্ত প্রশ্ন সরাসরি আমরা ডক্টর সাহার কাছে নিয়ে যাব। আজকের আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল সাহা। তার থেকে আমরা জেনে নিচ্ছি যে প্রবীণদের মানসিকভাবে ভালো থাকার চাবিকাঠি ঠিক কি, কি সেই বিষয়। তবে আর কয়েক মিনিট পরে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিকোয়েন্সি থেকে আমরা মানে অফ হব, মানে বিরতিতে যাব। কিন্তু Facebook লাইভে যারা আমাদের সাথে আছেন তারা কিন্তু থাকবেন। কেননা ঠিক ১১টা পর্যন্ত Facebook লাইভে কিন্তু আমরা থাকবো। মৌসুমী সঞ্জয় যেমন থাকবো, ঠিক আমাদের সাথে ডক্টর সাহাও থাকবেন। আপনাদের বিভিন্ন প্রশ্ন যদি মনে ঘোরাফেরা করে যে এইটা কেন হঠাৎ দেখলাম প্রবীণ মানুষের মধ্যে আমাদের বাড়ির যিনি রয়েছেন, ওইটা কেন হলো? না, সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই তো আজকে ডক্টর সাহা রয়েছেন। Facebook পেজের লাইভের তলায় লিখে ফেলুন না কি প্রশ্ন আপনার রয়েছে। রয়েছেন ডক্টর সাহা উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আমাদের যে WhatsApp নাম্বার, মানে 9903059992, এই নাম্বারেও কিন্তু আপনি সরাসরি চলে আসতে পারেন। আজকের প্রবীণদের মানসিক স্বাস্থ্যকে মানে বিষয় রেখেছি আমরা ভালো রাখার। ঠিক ১০টা থেকে ১০টা ১০ রেডিও যারা কান পেতে রয়েছেন, এই সময়টুকু আপনারা শুনতে পারবেন না নিউজ ব্রেকের জন্য। কিন্তু বাকি সময়টা আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। ফেসবুকে মৌসুমী যেমন বলল, দুটো ফেসবুক পেজে সাইমালটেনিয়াসলি আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন। সেখানে এসে আপনারা ইনবক্স করুন। প্রশ্ন আপনাদের চলতে থাকুক, আমাদের প্রশ্ন তো আছেই। খুব ভাইটাল একটা প্রশ্ন। আমরা সব কথাটাই এখনো অবধি যা বললাম, সেটা হচ্ছে যিনি রোগে আক্রান্ত হচ্ছেন, যিনি প্রবীণ মানুষ, তাকে নিয়ে। বাড়ির লোকজন। ঠিক তাই। পরিবারের লোকজন কিভাবে বুঝবে যে আমাদের সাথে যিনি আছেন, বয়স্ক বাবা-মা বা আরো যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা কোনো রকম মানসিক সমস্যায় ভুগছেন। কেননা আমরা হয়তো খুব একটা বুঝতে পারি না। আমরা হয়তো রেগে যাই, কেন একই জিনিস বারবার হচ্ছে, বা এতবার বলছি কেন বুঝছে না। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব হয়ে থাকে। ধৈর্য আমাদেরও হয়তো অতটা থাকে না বসে পুরো ব্যাপারটাকে বোঝার। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই বয়স্ক মানুষেরও ধৈর্য কোথাও কমে যায়। ঠিক। সেও হয়তো একটুতেই খিটখিট করে। তো সেইগুলো ঠিক কেন হয়? ঠিক, খুবই ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন। এইটাকে আমরা বলি যে কেয়ার গিভার্স বার্ডেন। মানে যারা কেয়ার গিভিং করছে তাদের তো সমস্যা হতে পারে। আমরা সবসময় বলে থাকি যে একটি একটি ডিমেনশিয়া পেশেন্টের সাথে সবসময় ২ টি পেশেন্ট কিন্তু আরও যোগ থাকে। তারা কারা? তারা হচ্ছে তার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান। তার নিকট আত্মীয়, তার বাবা, তার মা যখন অসুস্থ হয়ে পড়ছে, তার স্ত্রী, তার সন্তান-সন্ততি, এরা কিন্তু মারাত্মক রকমভাবে সাফারার হচ্ছে, এবং তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। সেটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু আমাদের সবসময় সেটা উদ্দেশ্য থাকতে হবে যে যারা ডিমেনশিয়া পেশেন্টকে কেয়ার করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে তাদের সমস্যা আমরা কি করে আইডেন্টিফাই করব? সেটা হচ্ছে, দেখুন, আ যারা ডিমেনশিয়া পেশেন্টকে কেয়ার করছে তাদেরও তো বয়স হয়ে আসছে। তারাও তো খুব একটা ইয়ং লোক নয়। তারা তার স্ত্রী হতে পারে, তার স্বামী হতে পারে, কিংবা তার হয়তো সন্তান-সন্ততিও হতে পারে, কিংবা তার আ জামাই, কিংবা তার হয়তো তার আত্মীয়, নিকট আত্মীয় কেউ হতে পারে। তা কি হয় না, মানে অলরেডি তো ভদ্রলোক কি ভদ্রমহিলা যিনি ডিমেনশিয়া আক্রান্ত, সে তো কর্মক্ষম হয়ে যাচ্ছে, সে তো তার আক্রান্ত হচ্ছে, সে তো কিছু করতে পারছে না। তার সম্পূর্ণ সে বাড়ির লোকের উপর নির্ভরশীল। এবার বাড়ির লোকেরা তাদের মধ্যে কন্টিনিউয়াস তাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে। তার অনিদ্রা হচ্ছে, তার স্ট্রেস হচ্ছে, কন্টিনিউয়াস তাকে রাত জাগতে হচ্ছে, তাকে পটি করাতে হচ্ছে, তাকে ইউরিন করাতে হচ্ছে। তার জন্য কন্টিনিউয়াস তাকে একটা লেবার দিতে হচ্ছে। তার ওষুধ তাকে খেয়াল রাখতে হচ্ছে। তাকে কিভাবে কি খাওয়াবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এভরিথিং তাকেই, বাড়ির লোককেই তো করতে হচ্ছে। এবং এটা করতে, করতে তার মধ্যে তাকে হয়তো স্নান করাতে হচ্ছে, সবকিছু করাতে হচ্ছে। তার মধ্যে শারীরিক কিছু সমস্যা আছে। তো প্রথম হচ্ছে লো ব্যাক পেইন,
কোমরে পেইন হয়, হাঁটুতে ব্যথা হতে পারে, অনিদ্রা হতে পারে, মানসিকভাবে অনিদ্রা হতে পারে, ডিপ্রেশন হতে পারে। তারা শারীরিক, মানসিক তার কিন্তু সমস্যা হয় এবং ইকোনমিক্যাল লস, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। কারণ ধরুন অর্থনৈতিকভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যে হয়তো কাজ করতো, তার হয়তো কন্যা যেটি কাজ করতেন ফুল টাইম, তাকে হয়তো পার্ট টাইম কাজ করতে হচ্ছে। তাকে বাবাকে তাকে টাইম দিতে পারছে না, তাকে কাজ ছেড়ে দিতে হচ্ছে। তার মানে ইকোনমিক্যাল লস হচ্ছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার। এবং এই যে ডাক্তারের পেছনে কম তো খরচ না, প্রচুর খরচ, ওষুধের দাম, ডাক্তারের খরচ, কাউন্সিলিংয়ের খরচ, এগুলোর জন্য কিন্তু তাকে বাড়িতে আয়া রাখতে হচ্ছে। তা কিন্তু তার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু তার আয় কিন্তু সেরকমভাবে বাড়ছে না। উল্টো তার মধ্যে কিন্তু একটা শারীরিক মানসিকভাবে স্ট্রেস, কন্টিনিউয়াস স্ট্রেস অ্যান্ড বার্ডেন এই পেশেন্টটির জন্য কিন্তু হচ্ছে। তো এটার জন্য কিন্তু তার ভয়ঙ্কর রকম সমস্যা হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে প্রিভেন্টিভলি তাদেরকেও কেয়ার দেওয়ার জন্য, তাদেরকেও কাউন্সিলিং করার জন্য কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। এবার আমি ডিমেনশিয়া ছাড়াও অন্য যে কোনো ক্ষেত্রে কথা বলছি, যে যখন বাড়িতে একজন প্রবীণ মানুষ থাকছেন, তার তুলনায় যারা নবীন রয়েছেন, সেই প্রবীণ মানুষটির প্রবীণত্বটা তাঁকে দিয়ে অ্যাকসেপ্ট করানো এবং নিজের অ্যাকসেপ্ট করা, এইটা কিভাবে হবে? মানে হয় না যে আমার দাদা, বড়দা, তাই আমার থেকেও 10 বছরের বড়, ঠিক? তো দাদা চিরকালই আমার অভিভাবক। দাদা যা বলেছেন আমি সেটাই শুনি। দাদা বলেছে না, আমি বলেছি না। মানে দাদার কথার বাইরে আমি যাইনি। কিন্তু দাদা 60 হচ্ছে। দাদা এখন সবটাতে পার্টিসিপেট করতে পারবেন না। আমি কিভাবে এই জায়গাটাতে কাভার করব? দাদার এই বৃদ্ধত্বকে আমি কি করে অ্যাকসেপ্ট করব? হ্যাঁ, সেটা তো সেখানেই চলে আসে যে বাড়ির লোককে ব্যাপারটা বুঝতে হবে যে তার দাদা যে বয়স হয়ে গেছে, তার তার যেটা শারীরিক সমস্যা হচ্ছে, তার যে মানসিক সমস্যা হচ্ছে, প্রথম কথা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এই অ্যাকসেপ্টেন্সটা যদি না হয় যে না কেন করছে, দাদা তো এরকম ছিল না, দাদা তো এরকম মানুষ নয়, সে কেন এরকম করবে, তার নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে করছে। প্রথমে যে ভুলটা করে, তার মানে তার ডাক্তারবাবু দেখুন তো, এই তো এরকম নয়, এর পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, কেন এরকম করছে, সবার সাথে এরকম বদমাইশি কেন করছে, সবাইকে সন্দেহ কেন করছে, সেটা বুঝতে পারছে না। যেটা অসুখের কারণে সে করছে, দাদা কিন্তু দাদাই রয়েছেন, কিন্তু তার এই অসুস্থতার কারণেই কিন্তু এই বিহেভিয়ারগুলো করছে। তো প্রথমে অ্যাকসেপ্টটা যদি বুঝি, অ্যাওয়ারনেসটা যদি বুঝি, তবে কিন্তু তাকে আমি কেয়ার করতে পারবো। বেশ। আচ্ছা, এই যে আমাদের Facebook লাইভ চলছে, সেই Facebook লাইভেও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। যেমন সুবীর চট্টোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন, ঘুমের সাথে ডিমেনশিয়ার কি সম্পর্ক রয়েছে? একদম। ক্রনিক ইনসমনিয়া, এটা স্টাডিতে দেখা গেছে যে ক্রনিক ইনসমনিয়া যদি দিনের পর দিন মানুষের অনিদ্রা থাকে, আর্লি এজ থেকে, অল্প বয়স থেকে, মাঝ বয়স থেকে, তাহলে কিন্তু তার মধ্যে ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু একদম ডাইরেক্টলি লিঙ্কড। আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের Facebook লাইভে, অর্পিতা সাহা তিনি বলছেন, আজকের দিনে Facebook বা Instagram এ মানুষ যে এত ডুবে যাচ্ছে এবং এই যে সোশ্যাল মিডিয়াতে মানুষ একেবারে সেখানেই থাকছে সারাক্ষণ। অল্প বয়সী থেকে বয়স্ক সবাই কম বেশি সেখানে থাকে। এতে কি ডিমেনশিয়া হওয়ার চান্স তাদের একটু বেশি থাকে যারা বেশি সোশ্যাল মিডিয়াতেই সময়টা কাটান? হ্যাঁ, দেখুন এটা প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই যে কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াতে যেটা এখন বর্তমান ট্রেন্ড দেখা যাচ্ছে, এরকম কোনো স্টাডি এখনো আসেনি আমাদের হাতে যে সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে, সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করার কারণে তার ডিমেনশিয়া হচ্ছে। এরকম কিন্তু কোনো স্টাডি আমাদের নেই। তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে ডিমেনশিয়ার যে কারণগুলো আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আইসোলেশন, সোশ্যাল আইসোলেশন। এই সোশ্যাল মিডিয়া কি আমাদের আইসোলেট করে দিচ্ছে না ইনডাইরেক্টলি? আমি হয়তো ভাবছি সবার সাথে আমি যুক্ত রয়েছি, কিন্তু আমি কি সামাজিকভাবে সামাজিক মাধ্যমের সাথে যুক্ত হতে গিয়ে অসামাজিক হয়ে পড়ছি? অসামাজিক বলতে মানে আমি কি আইসোলেট হয়ে যাচ্ছি? আমার যারা বন্ধু-বান্ধব তাদের সাথে তাদের ফিজিক্যাল কনট্যাক্টগুলোকে আমি মিস করছি। এইটা কিন্তু আমাদের ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু একটা ডাইরেক্টলি লিঙ্ক আছে যে সোশ্যালাইজেশন যদি কমে যায় তাহলে তার মধ্যে কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং আরেকটি যেটা এক্ষুনি বললাম যে এই সোশ্যাল মিডিয়াতে মানুষের দেখবেন এখন বর্তমানে এই স্লিপ শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত ৩টে-৪টে অবধি তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারা দেখছে এবং তাতে কিন্তু ঘুমের একটা ভয়ঙ্কর সমস্যা ইয়ং জেনারেশন থেকে শুরু করে এবং মিডল এজের পার্সনদের মধ্যেও কিন্তু আমরা এই অনিদ্রার সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এবং নাইট শিফট ওয়ার্কার, তাদের কাজের জন্য হয়তো তাদের ঘুমের একটা সমস্যা হচ্ছে এবং এটা পরবর্তীকালে আজ থেকে ২০ বছর ৩০ বছর পরে আমরা জানি না যে এটা কি পরিণত হতে পারে। তবে আমাদের সতর্কতা হওয়ার কিন্তু সময় এসছে। এইভাবে যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তাতে কিন্তু ডিমেনশিয়া না হোক, আমাদের মানসিক স্বাস্থ্যের কিন্তু হানি হচ্ছে, এটুকু আমরা বলতে পারি। আরো একটা প্রশ্ন রয়েছে আমাদের Facebook লাইভে, সিনাইল ডিমেনশিয়া কি সারে? প্রশ্ন করেছেন সোমনাথ মিত্র। ডিমেনশিয়া যেটা আমি বললাম যে প্রায় 50-55% মতো ডিমেনশিয়া সেটা হচ্ছে ইরিভার্সিবল ডিমেনশিয়া।
যেরকম অ্যালজাইমার্স ডিমেনশিয়া, লিউ বডি ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিমেনশিয়া, এটি বেসিক্যালি এটা নিউরো ডিজেনারেটিভ, মানে আমাদের মস্তিষ্ক সেলসগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। এটি কিন্তু একটি ইরিভার্সিবল কন্ডিশন, মানে এখনও ডিমেনশিয়া, প্রকৃত অর্থে যে ডিমেনশিয়া, তার কিন্তু কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট কিন্তু এখনও আমাদের হাতে এসে পৌঁছয়নি। যেটা আছে সেটা হচ্ছে আমরা কিছুদিনের জন্য এই ডিমেনশিয়ার যে ডিকেটা, যে প্রোগ্রেসটাকে, সেটাকে আমরা কিছুটা স্তীমিত করতে পারি, কিছুটা আমরা স্লো ডাউন করতে পারি মাত্র, এবং তার কোয়ালিটি অফ লাইফ সেটাকে আমরা কিছুটা বাড়াতে পারি, ভালো করতে পারি। এবং ডিমেনশিয়া রিলেটেড যে বিহেভিয়ারাল প্রবলেম, ব্যবহারিক যে সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু আমরা অনেকাংশে তাকে আমরা কমাতে পারি, যাতে ওভারঅল পেশেন্টের এবং বাড়ির লোকের কিন্তু অনেকটাই সাহায্য হতে পারে। বেশ। খুব ভালো প্রশ্ন এসেছে লেক অ্যাভিনিউ থেকে প্রফেসর পি ভেঙ্কটেশ্বরন। তিনি লিখছেন, আই এম টেকিং কেয়ার অফ মাই টিচার হু ইজ 80 years old, widower, no children, cancer survivor, heart failure patient with CRT ID device. He is having mild dementia and narrates non-existing events. He told us that a widow, poor, is waiting on the stairs outside the flat and asking us to help her. We told our professor that no one is waiting outside the home. This narrative is sometimes, not very often. Your opinion, please. কার কথা বলেন উনি? উনি ওনার প্রফেসরের কথা বলছেন, যার বয়স 80 বছর। আর কে বলছেন এই কথা? বলছেন প্রফেসর পি ভেঙ্কটেশ্বর। হ্যাঁ, মানে উনি ওনার ওনার উনি- স্যারের কথা হ্যাঁ, বলছেন। উনি ওনার স্যার স্যারের কথা মাঝে মাঝে বলছেন। ওটা বলেন আর কি। হ্যাঁ, মানে কাউকে দেখতে পাচ্ছে হুম, কেউ। হ্যাঁ। হ্যাঁ, তো এই হ্যালুসিনেশন, ডিলুশনগুলো ইউজুয়ালি দেখবে সন্ধ্যের দিকে হয়, রাতের দিকে হয়, যেটাকে সানডাউনিং বলা হয়। সেই সময় কি হয় না, তাদের মধ্যে ইলুশন হয়। ধরুন একটি অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেটাকে সে মানুষ বলে ভুল করে। জানলাতে কোনো ছায়া দেখছে কিংবা আলো আঁধারি, সেখানে কিন্তু তাকে বলছে যে কেউ হয়তো দাঁড়িয়ে আছে, কেউ হয়তো চোর ঘরের মধ্যে ঢুকে গেছে। এগুলো কিন্তু সে সত্যি সত্যি প্রত্যক্ষ করে। এবং হ্যালুসিনেশনটা কিন্তু খুব কমন। ইউজুয়ালি লিউ বডি ডিমেনশিয়া বলে একটা ডিমেনশিয়া আছে, সেখানে কিন্তু হ্যালুসিনেশন খুব কমন, মানে একদম মানে ভিভিডলি সে হ্যালুসিনেশন দেখতে পায়। আমার এক যে পেশেন্ট ছিল, সে দেখতে পাচ্ছে ঘরের মধ্যে রাত্রিবেলা চোর তার অস্ত্র নিয়ে তাকে মারার জন্য ঢুকতে পারছে, এবং সে পর্দাটাকে সে লোক বলে ভুল করতো। এটা কিন্তু খুব কমন। এবং অ্যালজাইমার্সেও কিন্তু হ্যালুসিনেশন হতে পারে, ডিলুশন হতে পারে। ডিলুশনের মধ্যে কমনেস্ট ডিলুশন অফ থেফট, ভাবে যে তার জিনিসপত্র হয়তো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, তার ঘরের জিনিস, তার আত্মীয় স্বজন তারা হয়তো তার জিনিস সরিয়ে দিচ্ছে, তাকে না বলে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, খাওয়ার মধ্যে কিছু বিষ মিশিয়ে দিচ্ছে। তো এই ধরনের কিন্তু ডিলুশন এবং হ্যালুসিনেশন খুব কমন। এবং এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা অনেক সময় পেশেন্টদের সাথে মিসবিহেভ করতে পারি, এবং সেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে একটা স্ট্রেস হতে পারে যদি আমরা এগুলো না জানি। সুতরাং এগুলো কিন্তু কমন, এগুলো আমাদের জানতে হবে। সমাজের একটা বড় সমস্যা, তা হচ্ছে সমাজে আমরা সবাই ক্রমশ একা হয়ে যাচ্ছি। এটা প্রবীণ মানুষ বলে না, গোটা সমাজটাই তাই হচ্ছে। বলাই হচ্ছে এই শহর ক্রমশ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। এই একাকিত্বের জায়গাটা এবার আপনার কাছে আমরা পৌঁছবো। যে কথায় আমরা ঢুকতে চাইছিলাম, অর্থাৎ একাকিত্বের কথা। আমাদের এক দর্শক সন্দীপ ঘোষ, ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন, খুব স্পেসিফিক একটা প্রশ্ন। আমরা জেনারেল জায়গা থেকে একটু ঢুকি। মানুষ একা হয়ে যাচ্ছে নানান কারণে। আজকাল পরিবারে একটি করে সন্তান, সন্তানরা বেশিরভাগ কলকাতার বাইরে, কেউ কেউ বিদেশে। অতএব বাবা মা বৃদ্ধ হচ্ছেন, একা হচ্ছেন। এমন হচ্ছে, সন্দীপবাবু যেমন স্পেসিফিক প্রশ্ন করেছেন, পরিবারের সবাই মারা গেছেন, একা হয়ে গেছেন একজন মানুষ। বয়স তার 60 পেরিয়েছে, শরীর সঙ্গত করে না, মনও করে না। এই একাকিত্বের চ্যালেঞ্জ বৃদ্ধ বয়সের একটা বড় চ্যালেঞ্জ। এইটা কি করে কমব্যাট করবেন? এটি খুবই মানে এখন খুবই আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধ বয়সে মানুষ সত্যি খুব একাকিত্ব হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা প্রধান কারণ দেখুন, আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, আস্তে আস্তে কিন্তু নিউক্লিয়ারিজম চলে আসছে। মানে আমাদের ফ্যামিলি ছোট হচ্ছে, ছোট হতে হতে মাইক্রো ফ্যামিলি হয়ে যাচ্ছে। স্ত্রী গত হয়েছেন কিংবা হাজবেন্ড গত হয়েছেন, ছেলে মেয়ে যারা ছিল তারা সবাই বাইরে চলে গেছে। তাহলে এই যে একটা ফাঁকা, চারিদিক ফাঁকা, মানে তার বাসাটা যেন শূন্য হয়ে গেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলা এমটি নেস্ট সিনড্রোম। হ্যাঁ, আমার রিসেন্টলি আমার এক পেশেন্ট, তার ছেলে বিদেশে থাকে, তার হাজবেন্ড মারা গেছেন, সে একা, তার বাড়ি বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, সেই বাড়িতে দেখার কেউ নেই। তাহলে তার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন। তাকে কাজের লোকের উপর ভরসা করতে হচ্ছে, তার ড্রাইভার তাকে টেক কেয়ার করে। তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে? সে কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে কিন্তু সক্ষম। তাহলে সে কি করে
এই ব্যথা, এই ফাঁকা জায়গা থেকে বেরিয়ে আসবেন। সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা সবার সাথে মিশুন। সমাজে আপনারা আপনার সমসাময়িক যারা আছে সেখানে আপনি কিছু পার্টিসিপেট করুন। কিছু সোশ্যাল জায়গাটাতে আপনারা আসুন। একটা রিলিজিয়াস জায়গায় ধরুন মন্দির, মসজিদ এই জায়গাগুলো কিন্তু আমরা খুব সাপোর্ট করি যে সেখানে গেলে আপনি কিছু লোকের সাথে আপনি কথা বলতে পারবেন। আপনি যদি সকালবেলা উঠে অথবা বিকেলবেলা একটু মর্নিং ওয়াক করেন, লোকের সাথে ২ টো লোকের সাথে কথা বলেন, সেখানেও কিন্তু অনেকটা ভালো লাগবে। কিছু কাজ করুন, ছোটখাটো কাজ, গার্ডেনিং করা, কিছু দুস্থ ছেলেদেরকে মানুষ করা, কিছু ছেলেদেরকে পড়ানো, কিছু সোশ্যাল জায়গাতে গিয়ে কিছু কথা বলা, সেখানেও কিন্তু আপনার মন ভালো থাকতে পারে। আ মানে কিছু না কিছু নতুন কিছু শিখুন। ধরুন গান শিখুন, কিছু নতুন ল্যাঙ্গুয়েজ শিখুন। যেগুলো করলেও কিন্তু আপনার মন এবং শরীর কিন্তু ভালো থাকবে এবং এক্সারসাইজ করা, আপনার নিজেকে ব্যস্ত রাখা। মানে মূলত হচ্ছে আপনাকে বিজি রাখতে হবে। কিছু কাজের মধ্যে নিজেকে আ রাখতে হবে এবং একটা সময় আপনাকে রিলিজিয়াসলি কিছুটা মনকে ভালো রাখার ব্যবস্থাও কিন্তু করতে হবে। আমি রিলিজিয়াস শব্দটাতেই একটুখানি আপনার কাছে পৌঁছবো। অনেকেই আছেন যারা প্রথাগত ধর্মে বিশ্বাস করেন না। তাদের ক্ষেত্রে কি হতে পারে? রিলিজিয়াস বলতে আমি কিন্তু সেই অন্ধ ধর্মকে বোঝাচ্ছি না। আচ্ছা। আমি বোঝাচ্ছি যে আ মানে আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি মনের শান্তি পাবেন। ধরুন কোথাও গেলে প্রেয়ার হল, সেখানে গিয়ে আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনি প্রেয়ার করতে পারেন, আপনি লোকের সাথে মিশতে পারেন, আপনি আপনার মনের কথা কাউকে শেয়ার করতে পারেন। এই শেয়ারিং এর জায়গাটা কিন্তু বিরাট বড় একটা জায়গা। সুতরাং রিলিজিয়াস বলতে কিন্তু অন্ধ ধর্ম একদম নয়। বরং আপনি মানুষের সাথে মানুষের মিলন, বন্ধুর সাথে বন্ধুর মিলন, এটাও কিন্তু আমরা রিলিজিয়াসলি নিতে পারি। আমি কিছু কাজের মাধ্যমে, সেবার মাধ্যমেও কিন্তু আমি রিলিজিয়াসিটি প্রকাশ করতে পারি। বেশ। আচ্ছা, এই যে ধরুন বয়স হলে একাকিত্ব বাড়ছে বা অনেকেরই এখন একাকিত্বে ভুগছেন। তো সেইখান থেকে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষের আর বাঁচার ইচ্ছা থাকে না। একদম। নিজেকে সে একদম মনে হয় যে না আর বাঁচবো না। তো এই যে টেনডেন্সি, আ এটা কেন হচ্ছে বা এটা থেকে প্রিভেন্ট করবেন কিভাবে নিজেকে? দেখুন বয়সের সাথে দেখবেন এটা খুব কমন আছে। একটু বয়স হয়ে গেলে ৮০-৮৫ বছর হয়ে গেলে আর বেঁচে থেকে কি হবে? আর তো অনেক হলো। আর না বাঁচতে এটা ওর তো কথার কথা। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন, "সত্যি কি তোমার বাঁচার ইচ্ছে নেই?" সে হয়তো বলবে হয়তো, "না, না অনেক তো হলো।" কিন্তু সত্যি তার কিন্তু বাঁচার ইচ্ছা থাকে। আবার উল্টো দিক থেকেও এই বয়সের সাথে কিন্তু ডিপ্রেশন, একাকিত্ব থেকে ডিপ্রেশন, বিভিন্ন শারীরিক ক্রনিক রোগভোগের থেকে কিন্তু একটা ডিপ্রেশন কিন্তু আসতে পারে। এবং এই ডিপ্রেশনটাকে কিন্তু আমরা যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমরা যদি আর্লি আইডেন্টিফাই না করি তাহলে কিন্তু একটা সুইসাইডাল টেনডেন্সি মানুষের মধ্যে খুব আসতেই পারে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে ওল্ড এজে মানে জেরিয়াট্রিক যে ডিপ্রেশন সেখান থেকে মানুষের যখন সুইসাইডালিটি আসে সেটা কিন্তু ফ্যাটাল একটা হয়। মানে ধরুন একটা ইয়ং বয়সে দেখবেন একটা সেলফ হার্ম করলো। আর বয়স্ক মানুষের যে সুইসাইডালিটিতে তার সুইসাইড করার প্রবণতা কিন্তু এতটাই বেশি থাকে এবং সে জানে আমি যদি কোনো ট্রাই করি তো আমি কনফার্ম ট্রাই করব। কনফার্ম। মানে আমাকে তার মধ্যে বেঁচে আসার সম্ভাবনা কিন্তু কম থাকে। সুতরাং এই সুইসাইডাল জায়গাটা কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে। কারণ ইফ দে অ্যাটেম্প্ট দে উইল অ্যাটেম্প্ট আ সিওর ট্রাই। সিওর কনফিডেন্টলি তারা এই জিনিসটা করে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং তাকে প্রিভেন্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এইবারে জিজ্ঞাসা করি আপনাকে, এই যে প্রবীণদের দেখা যায় যে, যে বয়সে তারা যাচ্ছে, অ্যা কোনো ক্ষেত্রে তাদের থেকে ছোট মানে তাদের সন্তানরা বা তাদের থেকে বয়সে যারা ছোট তাদেরকে তারাও যে ঠিক বলছে এবং তাদের কথাটাও যে একটু মেনে নিতে হয়, কারণ তারাও এখনকার পরিবেশ পরিস্থিতি সেগুলোর সাথেও তারাও ডিল করছে। সেটা অনেক সময় তারা মেনে নিতে পারেন এবং তাদেরটাই যে ঠিক সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সেখান থেকে শুরু হয় হয়তো মনোমালিন্য বা এরকম বিভিন্ন ধরনের সমস্যা। সেটাকে প্রিভেন্ট করবে কিভাবে? মানে যিনি তার থেকে ছোট, তার সন্তান হতে পারে বা অন্য কেউ এবং যিনি প্রবীণ দুজনেরই আপনি কি বলবেন? কিভাবে এটাকে ট্যাকেল করবে? দেখুন আমাদের তো ভারতীয় সংস্কৃতিতে মানুষ আমরা। এখানে কিন্তু আমরা বড়দেরকে কিন্তু সম্মান করি। সেক্ষেত্রে কিন্তু যখন বড়রা আ তার বাবা কিংবা মা, তার কাকা, জ্যাঠা যেই হোক না কেন, সেখানে ছোটদেরকে কিছু পরামর্শ দেয়, সেখানে কিন্তু আমরা ছোটবেলা থেকেই কিন্তু তাদেরকে মানতে এবং তাদেরকে শ্রদ্ধা করতে শিখি। কিন্তু কখনো দেখা যায় যে একটা সময় আসে যখন হয়তো বড়রা যেটা বলছে সিনিয়ররা, সেক্ষেত্রে তারা যারা জুনিয়র রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তাদের পক্ষে সেই তাদের কথাগুলোকে হয়তো মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে বড়দেরকে যদি বলা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল সমস্যা ফিল করি যে তাদেরকে মানিয়ে নেওয়াটা, তাদেরকে বোঝানোটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ তাদের যে মেন্টালিটিটা সেটা কিন্তু বহু বছর ধরে একটা তার প্যাটার্ন তৈরি হয়ে গেছে।
সে কিন্তু তার জায়গা থেকে সে ইউজুয়ালি নড়তে চায় না। কিন্তু যারা ইয়ং, যারা কম বয়সী লোক, তারা কিন্তু চাইলে পরে অনেক সময় সেখানে অ্যাডাপ্ট করাটা তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, তাদেরকে করানো যেতে পারে। কিন্তু এটা সত্যিই খুব প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট যে কোনো বয়স্ক মানুষকে তার তার মতবাদ থেকে তাকে সরিয়ে আনাটা। সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা খুব কমন আমরা দেখেছি যে ছেলের বিয়ে হয়ে গেছে, আ তখন ছেলের সাথে যখন তার স্ত্রী থাকছে, সেখানে মা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। এটা খুব কমন একটা দেখবে শাশুড়ি বউয়ের যে সমস্যা যেগুলো হয়। সেক্ষেত্রে তার মা হয়তো ছেলেকে খুব ভালোবাসে, ছেলেও মাকে ভালোবাসে। কিন্তু বউ আসার পরে তার ডটার ইন ল আসার পরে সেখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়। সেখানে মা হয়তো অ্যাডাপ্ট করতে পারছে না। সেখানে সে চলতে পারছে না ঠিকমতো করে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বলি, মাকে বুঝিয়েও কাউন্সেলিং করেও হয়তো সেখানে তাকে বোঝানো যায় না। সেক্ষেত্রে আমরা বলি যে, "দেখো তুমি তো তোমার মাকে কিংবা বাবাকে তো তুমি তো দূরে সরাতে পারবে না। আমরা তো ভারতীয় বর্ষপতি সেইভাবে তো আমরা শিখিনি ছোটবেলা থেকে। তাই তুমি মাকেও যত্ন নাও, বাবাকেও যত্ন নাও। তোমরা একটু সেপারেট থাকো। এমন একটা জায়গায় সেপারেট থাকো যে মাকে অথবা বাবাকে তোমরা দেখতে পারবে, কাছাকাছি তাকে তার টেক কেয়ার করতে পারবে। আবার একদম সামনাসামনি যে প্রতিদিন তাদের মধ্যে যে দেখা সাক্ষাতের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা তাকে কিছুটা রিল্যাক্স দিতে পারি এবং নিজেদেরকেও আমরা সামলাতে পারি। তো এরকম কিছু ছোট, ছোট টিপস আছে যেগুলোর মাধ্যমে আমরা ব্যাপারটাকে একটা মধ্যস্থতার মাধ্যমে আমরা জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করি। অনেক সময় এই বয়স্কদের কিছু মানসিক সমস্যা হয়। সেক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করা হয় এবং আইডেন্টিফাই করার পরে কিন্তু সেটাকে ট্রিট করলে পরে সেখানেও কিন্তু আমরা তাদেরকে অনেকটাই অ্যাডজাস্ট করাতে পারি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি তার ঠিক পরে। সঙ্গে থাকুন। পার্সোনাল লোন অফার স্যার, আবার এক্ষুনি ব্লক করছি। দুবাইয়ে ফ্রি ট্রিপ। এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব? শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে। তাহলে কলটা আনসার করে ট্রাই টিএনটি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে? হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই টিএনটি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য। আরোগ্য 100.1 FM গোল্ডে। ঘুম নেই, চোখে ঘুম নেই। এ এক বড় সমস্যা প্রবীণদের। আপনিও তুলে ধরলেন কথাটা, অনিদ্রা। এই অনিদ্রার সমস্যাটা, এটা কি মানে আগের কোনো হ্যাবিটের জন্য ধরে, নাকি শুধুই ওই বয়স, ওই যে জাংচারটাকে পেরিয়ে যাওয়ার কারণে? অনিদ্রা তো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ। অনিদ্রা কিন্তু কোনো অসুখ নয়, আমি প্রথমেই বলে রাখি। এটা একটি সিম্পটম। মানে তার মধ্যে হয়তো আদার্স কোনো প্রবলেম রয়েছে। সেই সমস্যার একটা লক্ষণ হিসাবে অনিদ্রা চলে আসে। আবার অনেক ক্ষেত্রে হয় যেটাকে প্রাইমারি ইনসমনিয়া বলে। তার কোনো রোগই নেই, অনিদ্রাটাই রোগ হিসাবে দেখা যায়। তো সেটাকে আমরা আইডেন্টিফাই করি যে কী কারণে তার অনিদ্রাটা হচ্ছে। সেটা প্রাইমারি না সেকেন্ডারি। যদি প্রাইমারি হয় তাহলে তো অনিদ্রার চিকিৎসা করতে হবে। আর যদি সেকেন্ডারি হয় তাহলে পরে যে কারণের জন্য অনিদ্রাগুলো হচ্ছিল সেই কারণগুলোকে আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা অনিদ্রাকে অনেকাংশেই তাকে চিকিৎসা করতে পারবো এবং তাকে সুস্থ জীবন দিতে পারবো। আমাদের আজকের এই অনুষ্ঠানটা মানে এই আপনি আসাতে কতটা সার্থক হচ্ছে দেখুন। প্রবীণরা সরাসরি প্রশ্ন করছেন। একদম। প্রদীপ সাহা লিখছেন, আমার বয়স ৭৬, সেপটিক আর্থরাইটিস, এখন হাঁটতে অসুবিধে হয়, মনে হচ্ছে এবার বিছানায় থাকতে হবে, ঠিক। আমার কি করা উচিত? ঠিক। এটি খুব কমন একটি সমস্যা এবং বয়স্কদের এই যে ব্যথা, বেদনা এবং অনেক সময় দেখবেন এই আর্থ্রাইটিসের কারণে হাঁটতে পারে না। অনেকে হয়তো পড়েও যায়, অনেকে হয়তো ফ্র্যাকচারও হয়েছে বাড়িতে এসে। এবং এটা না হওয়ার পরে না যেটা হয় তাদের মধ্যে একটা ফিয়ার ফোবিয়া চলে আসে, একটা ফিয়ার সাইকোসিস চলে আসে, যেটাকে আমরা পরিভাষায় বলি, সাধারণ পরিভাষায়। তা কি হয় না, তার একটা পড়ে যাওয়ার ফিয়ার অফ ফল তৈরি হয়। আমি বোধহয় এই পড়ে গেলাম, এই বোধহয় আমি হাঁটতে পারবো না, এই বোধহয় আমি বেড রিডেন হয়ে যাবো। তো এখান থেকে একটা ভয়ঙ্কর একটা ফোবিয়া, একটা অ্যাংজাইটি চলে আসে। তা সেক্ষেত্রে কিন্তু আমাদের কেয়ার গিভার্স এবং যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা কিন্তু এটাকে কাউন্সেলিং করে এবং তার এই জায়গাটাকে তারা কি করে প্রিভেনশন করবে, এই প্রিভেনশনের জায়গাটাকে কিন্তু আমরা অনেক জোর দিই। প্রিভেনশনের মধ্যে বলতে গেলে ধরুন, তার প্রথম কথা তো আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটাকে যতটা সম্ভব করা এবং মেডিকেশন মিনিমাইজ করা, অত্যধিক মেডিকেশন না দিয়ে তাকে ফিজিওথেরাপির মাধ্যমে
তাকে কেয়ার গিভিংয়ের মাধ্যমে কি করে ভালো রাখা যায় সেটাকে দেখতে হবে। বাড়ির লোককে জানতে হবে যে এই আর্থ্রাইটিসের পেশেন্ট যদি বাড়িতে থাকে তাহলে তার মুভমেন্ট রেস্ট্রিকশন হয়। সেক্ষেত্রে বাড়ির বিভিন্ন দেয়ালে কিছু প্যাডিং করা, কিছু হ্যান্ডেল লাগিয়ে দেওয়া, গ্রিপার লাগিয়ে দেওয়া, বাথরুমে কিছু গ্রিপার লাগিয়ে দেওয়া, বাড়ির পরিবেশটাকে ছিমছাম রাখা, বেশি ক্লাটার্ড না রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঘরের মধ্যে কোনো মাদুর, ম্যাট, পাপোশ এই জাতীয় জিনিস না রাখা যাতে সে না পড়ে যায়। তার ফল হওয়ার, পড়ে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি এই পেশেন্টের। সেটা ডিমেনশিয়ার পেশেন্ট হতে পারে, আর্থ্রাইটিসের পেশেন্ট হতে পারে, যে কোনো জেরিয়াট্রিক পেশেন্টের কিন্তু ফল একটা খুব রিস্কি ব্যাপার। কারণ একবার পড়ে গেলে কিন্তু এদের হয় হিপ ফ্র্যাকচার হওয়ার চান্স বেশি, নাহলে কিন্তু টিবিআর ফ্র্যাকচার হওয়ার চান্স খুব বেশি। তো এই প্রিভেন্টিভ অ্যাসপেক্টগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং আলো, ঘরে অ্যাডেকুয়েট লাইটিং যেন থাকে। আলো আধা এটাকে আমরা রাখতে হবে কম, যথেষ্ট অ্যাডেকুয়েট লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তো এগুলো ছোট, ছোট টিপস আমরা দিয়ে থাকি। এরপরে আরেকজন আমাদের প্রশ্ন করেছেন ফেসবুক লাইভ থেকে, যদিও তিনি প্রবীণ নয়, তার বয়স লিখেছে 36। তিনি বলছেন, আমি যখন কোথাও হেঁটে যাই পায়ে কিছু খোঁচা লাগলে মনে হয় যেন পায়ে কামড়েছে কিছু। এটা নিয়ে সারাদিন প্রচুর আমার দুশ্চিন্তা হয়, প্রচুর মানসিকভাবে ভেঙে পড়ি। ডাক্তারবাবুর কাছে জানতে চাই যে এর সমাধান যদি একটু বলে দেন। যদি এটি প্রশ্নটি সম্পূর্ণ আমাদের প্রশ্ন, আমাদের আলাদা। আলোচনার বাইরে, তবে আমি বলে দিচ্ছি এটি সম্ভবত ওনার একটি ফোবিয়া কিছু একটা আছে। এটা গ্রামের দেশে আমরা দেখতে পাই এরকম খুব থাকে। আমার রিসেন্টলি একটি পেশেন্ট এসেছিল, তার খালি মনে হচ্ছে তো বোধহয় সাপে কামড়েছে, খালি সাপে কামড়েছে। তার এরিয়াতে হয়তো সাপ আছে, তাকে হয়তো কোনো সময় এরকম আশেপাশে হয়তো কেউ এরকম সর্পদর্শনের কাউকে দেখেছেও এবং তার হয়তো কোনোভাবে একটা ভয় তৈরি হয়ে গেছে যে বেরোলেই বোধহয় তাকে সাপে কামড়াবে, কিংবা কেউ পায়ের উপর দিয়ে কিছু চলে যাওয়া মানে সাপে কামড়াবে। সম্ভবত তার একটা অ্যাংজাইটি প্রবলেম রয়েছে এবং এটি একটি ফোবিয়া জাতীয় সমস্যা এবং এটি সুন্দরভাবে চিকিৎসা করা যায় এগুলোকে। মৃত্যুঞ্জয় দে কসবা থেকে হোয়াটসঅ্যাপে লিখছেন, আমার মিসেসের বয়স 64, গান করেন এবং গান নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকেন, কিন্তু কম বয়স থেকেই স্বভাবগতভাবে দেখা গেছে কিছু মনে রাখতে পারে না। কি টেস্ট করলে বোঝা যাবে যে ও ডিমেনশিয়ায় ভুগছে না ভুগছে না? দেখুন, উনি যখন গান ভালো করেন, সবকিছু ফ্যামিলির কাজকর্ম আশা করি উনি সামলান, সবকিছু করেন এবং আ যখন এত কিছুই যখন সে করতে পারছেন, গান করতে পারছেন, আদার্স কাজকর্মও যখন করতে পারছেন, সম্ভবত উনার ডিমেনশিয়া হয়নি। ঠিক আছে? কারণ এখন বর্তমান যুগে মানুষ অনেক মাল্টিটাস্কিং করে থাকে। একই সাথে অনেক রকম কাজ সে করে থাকে এবং খুব স্ট্রেস হয়। সেই স্ট্রেস কিন্তু একটা বড় কারণ আমাদের ডিমেনশিয়া, মানে ভুলে যাওয়ার কারণে। হয়তো দেখা যাচ্ছে ওনার কোনো স্ট্রেস রয়েছে, কোনো অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করছে। সেগুলোকে যদি আমরা চিকিৎসা করি, আমার মনে হয় জিনিসটাকে আমরা সলভ করতে পারবো এবং ডিমেনশিয়া কিন্তু ওনার হয়নি, এটুকু বোঝা যাচ্ছে। শকুন্তলা রায় আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, মানে আমাদের ফেসবুক লাইভের। বলছেন, সোডিয়াম কম হলে কি মেন্টাল কোনো প্রবলেম হয়? একদম খুব ভালো প্রশ্ন করেছে, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। একটু বয়স্ক পেশেন্ট, ধরুন 60 ঊর্ধ্ব পেশেন্টদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে সোডিয়াম কমে যাওয়ার কারণে বিভিন্ন রকম আ শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে এবং এই সোডিয়াম কমে যাওয়ার নানা কারণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে মাল্টিপল মেডিসিন নেয়। ধরুন কোনো পেশেন্ট অনেক রকম মেডিসিন নিচ্ছে। এই মেডিসিনের কারণে কিন্তু সোডিয়াম কমে যেতে পারে। এজ একটা ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। বয়স যত বাড়ে তত কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করার ক্ষমতা আমাদের শরীরে যে আ রয়েছে সেটা কিন্তু অনেক সময় কমে যায় এবং বিভিন্ন অসুখের কারণেও কিন্তু আমাদের সোডিয়াম কমতে পারে এবং ধরুন হসপিটাল অ্যাডমিশনের পরে, ধরুন হয়তো কোনো কারণে হসপিটাল অ্যাডমিশন হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, সেখানেও কিন্তু হসপিটালেও কিন্তু আমাদের বিভিন্ন চিকিৎসার পরে যখন অনেক রকম ওষুধ চলে, সেখান থেকেও কিন্তু আমাদের সোডিয়াম, পটাশিয়াম ফল করতে পারে এবং এর কারণে যে সিম্পটমগুলো হয়, তাতে হয়তো প্রথমে ডেলিরিয়াম জাতীয় হয়, সাইকোসিস হয়, উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, স্লিপ সাইকেল অল্টারেশন হয়ে যায় এবং অনেক সময় কিন্তু কনশাসনেসটাও মানুষের চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং কনভালশন, সিজারও হতে পারে, মানে যেটাকে আমরা এপিলেপসি বলি। তা এত কিছু সমস্যা কিন্তু হতে পারে সোডিয়াম কমে যাওয়ার ফলে। বেশ। আমাদের হোয়াটসঅ্যাপে আরো একটা প্রশ্ন আছে। বলছে, আমি সূর্য কিরণ সোম, বয়স আমার ৩১। ১৭ বছর বয়স থেকে আমাকে নিউরোলজিক্যালি মেডিসিন খেতে হয়। অতি অল্প সময়ে আমি অনেক রেগে যাই, তাই ভ্যালপারিন ট্যাবলেট খেতে হয়। এর কোনো কি প্রতিকার রয়েছে? হ্যাঁ, উনি খুবই অল্প কিছু আমাকে হিন্টস দিয়েছেন। না, উনি আরো বলছেন আমাকে আ ল্যাকোটাইট, অক্সিটোল, নেক্সটোল এই সমস্ত খেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বাবা-মা মাঝে, মাঝেই আরো ভুলগুলোকে তুলে ধরে এবং বলে যে মেডিসিন না খেলে হয়তো কিছু হয়ে যাবে। আমার বাবা একজন কৃষক, তো আমি কি করব? হ্যাঁ, দেখুন উনি এত অল্প বয়স থেকে এই যে ওষুধগুলো বললেন, এগুলো সবই অ্যান্টি এপিলেপটিক্স, মানে মৃগী রোগের অসুখ।
তা সম্ভবত ওনার মৃগী আছে, কারণ যে ওষুধগুলো চলছে অক্সেটল, অক্টোবাজেপিন, ল্যাকোটাইড মানে আপনার ল্যাকোসামাইড, ভ্যালপ্রোল মানে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, তো এগুলো কিন্তু ইউজুয়ালি এতগুলো ওষুধ যখন চলছে তো আমরা বোঝা যায় যে এই ছেলেটির ডেফিনেটলি কোনো মৃগী জাতীয় তর্কা জাতীয় কিন্তু রোগ আছে, এবং এটি ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা 5 বছর কিংবা তার ঊর্ধ্বে অনেক সময় খাওয়ার দরকার হতে পারে, এবং কোনো ব্রেনের যে স্ট্রাকচারাল লিশন থাকে সেটা অনেক দীর্ঘদিনই হয়তো তাকে খেতে হতে পারে, এবং এই ওষুধ থেকে ওষুধের কিছু বিহেভিয়ারাল সাইড এফেক্ট হয়, মানে ওষুধের থেকে ইম্পালসিভিটি আসতে পারে, অ্যাগ্রেশন আসতে পারে, সেগুলো কিন্তু ওষুধ থেকে হতে পারে। আবার এই এপিলেপসি যদি আনকন্ট্রোল থাকে, তার এই মৃগী রোগ যদি মাঝে মধ্যে হতে থাকে, সেখান থেকেও কিন্তু বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে। আমার মনে হয় এটা যিনি ডাক্তারবাবু দেখছেন তার সাথে আলোচনা করে ওষুধগুলোকে একটু স্ট্রিমলাইন করা, অপটিমাইজ করাটাই কাজ হবে। আমাদের টেক্সট মেসেজে মানে 9903059992 এইখানে শুধু তো হোয়াটসঅ্যাপ না, আপনারা টেক্সট মেসেজও করতে পারেন। ঠিক তেমনই একজন প্রশ্ন করেছেন, যদি একটু অন্য ধরনের। পান্ডুয়া থেকে অমিত, তিনি বলছেন আমার বয়স 64 না 68। আচ্ছা, আমি কি কানে হেডফোন দিতে পারি যদি কোনো গান বা কিছু শুনতে হয়, এবং কতক্ষণ দেবো যদি দিই? ঠিক, যেটা আমাদের আজকের আলোচনা বিষয় যে বয়সজনিত সমস্যা, তার মধ্যে একটা প্রধান খুব ভালো জায়গা উনি আলোকপাত করেছেন, যে এই কানের সমস্যা মানে আমাদের যে হিয়ারিং ক্যাপাসিটি সেটা কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে, এবং চোখের সমস্যাও কিন্তু আসতে থাকে, ক্যাটারাক্ট হয়, চোখের যে দ্যুতি সেটা কমতে থাকে, এবং কানের অবধারিতভাবে যেটাকে আমরা প্রেস বায়োপিয়া বলি, সেই জায়গাটা কিন্তু আমাদের হতে থাকে, এবং কানের সমস্যা কিন্তু আমরা শ্রবণ শক্তি হারাতে থাকি, এবং এটা কিন্তু স্টাডিতে প্রমাণিত যে দীর্ঘক্ষণ যদি কানে হেডফোন কেউ ইউজ করে অল্প বয়স থেকে, তাহলে কিন্তু তার শ্রবণ শক্তি কিন্তু আস্তে আস্তে তার হারিয়ে যেতে পারে এবং হারিয়ে যায়ও। সেক্ষেত্রে আমি বলবো যে দূর থেকে হালকা আওয়াজে গান শুনুন, কোনো কিছু শুনুন, রেডিও শুনুন, কিন্তু কানে সবসময় হেডফোন লং টার্ম যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু কানে শ্রবণ শক্তির একটা সম্ভাবনা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকেই। ঘড়ির কাঁটা বলছে আপনাকে আমরা ০.৫ ঘন্টারও কম সময় স্টুডিওতে ধরে রাখতে পারবো। তাই অবধারিতভাবে মৌসুমী অনেকক্ষণ ধরে আমাকে ইন্ডিকেট করছে যে এবার আমাদের যাওয়া দরকার যে দিকটাতে। মানসিক সুস্থতার একটা পার্টে আপনি বললেন একটা প্রিভেন্টিভ জায়গা আছে। কিন্তু যারা ধরুন স্মৃতি দুর্বলতায়, ডিপ্রেশনে, অ্যাংজাইটি, অনিদ্রায়, এমনকি নেশাগ্রস্ত হয়ে পড়ছেন বা আত্মহত্যাপ্রবণ হয়ে যাচ্ছেন, এবার তাদের কিউরেটিভ জায়গাটা, এইটা যদি একটু আমরা ধরে আপনি যদি একটু আলোকপাত করেন। বিশেষ করে এই যে সমস্যাগুলো আছে, এই সবকটা সমস্যাই যদি কারোর হয়, প্রথমেই বাড়ির লোকেদের বা তাদের মাথায় আসে আমাকে হয়তো মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলেই ওষুধ খেতে হবে। তাহলে ওষুধ দিয়েই কি সব ট্রিটমেন্ট হয়? নাকি কাউন্সেলিং করে বা এরম ডক্টরদের সাথে কথা বলেও সেগুলো সারতে পারে? বয়স্কদের সমস্যা নিয়ে তো এখানে তো ট্রিটমেন্ট বলতে তো ওইভাবে হয় না, মানে ধরুন আপনাকে তাহলে সেইভাবে আইডেন্টিফাই করতে, আপনি কিসের ট্রিটমেন্টের কথা বলছেন, আপনি ট্রিটমেন্ট যেরিয়াট্রিক প্রবলেম ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে তার কী সমস্যা, তা আমি একটা করে বলি। প্রথমে আমি যদি ডিমেনশিয়ার ট্রিটমেন্টটাকে বলি, যে ডিমেনশিয়া তো ডায়াগনোস করা হলো, তারপরে ট্রিটমেন্ট প্রতিটা অসুখেরই দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে নন মেডিকেল মানে আপনার নন ফার্মাকোলজিক্যাল সাইকোসোশ্যাল ইন্টারভেনশন। তাহলে প্রথমে যে আমি ডিমেনশিয়া যদি ধরি, তাহলে ডিমেনশিয়ার মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের হাতে কিছু আমি প্রথমেই বলেছি যে ডিমেনশিয়া কিন্তু কিউরেটিভ না, আমরা কিন্তু একে সারাতে পারবো না, তাকে আমরা কিছুটা স্লো ডাউন করতে পারি, তার এই ডিকেটাকে কমাতে পারবো, তার সিমটমটাকে কমাতে পারবো। তার জন্য কিছু মেডিসিন রয়েছে, যেরকম ধরুন খুব কমন আমরা মেডিসিন দিই কোলিনেস্টারেজ ইনহিবিটার্স, যেরকম ডোনেপেজিল, রিভাস্টিগমিন, গ্যালান্টিমিন, এই ওষুধগুলো কিন্তু বেশ ভালোই কাজ করে, এবং তার সাইড এফেক্ট থাকলেও কিন্তু সেটাকে ম্যানেজ করা যায়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি এবং মাইল্ড মডারেট ডিমেনশিয়াকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু রিকভারি করাতে পারি, তাদেরকে অনেকটাই কোয়ালিটি অফ লাইফ দিতে পারি। তারপরে রয়েছে ধরুন এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মেমান্টিন, এই ওষুধটা আমরা অনেক সময় মডারেট টু সিভিয়ার ডিমেনশিয়াতে কিন্তু দিতে পারি, সেখানেও কিন্তু কাজ করে। তারপরে দেখতে হবে যে তার যে অন্যান্য মেডিসিনগুলো রয়েছে, এটি জেরিয়াট্রিক জেরিয়াট্রিক পেশেন্ট মানে তার তো শুধু ডিমেনশিয়া কিংবা ডিপ্রেশন নয়, তার অনেক রকম সমস্যা থাকতে পারে, যেরকম ব্লাড প্রেশার থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে, তার হয়তো 15-16 রকম ওষুধই চলে। তাহলে আমাকে একটা ওষুধগুলোকে স্ক্রিনিং করতে হবে। অনেক সময় ওষুধের সাইড এফেক্ট হিসাবে কিন্তু তার
কগনিটিভ ইম্পেয়ারমেন্ট ডিমেনশিয়া লাইক পিকচার্স আসতে পারে, যেরকম ধরুন অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্টস থাকে অনেক মেডিসিনে। তা সেই মেডিসিনগুলোকে আইডেন্টিফাই করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং সেগুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করা, তাতেও কিন্তু আমরা অনেক ডিমেনশিয়া কিন্তু আমরা ট্রিট করতে পারি। তো এটা গেল ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা মৌসুমি বলছিল যে শুধু কি মেডিসিন দিতে হবে নাকি কাউন্সেলিং করে হয়? কাউন্সিলিং এ করে। এই কাউন্সিলিং এর জায়গাতে কিন্তু প্রথম কথা হচ্ছে যে বাড়ির লোকের যে কি করণীয়। ধরুন একটি ডিমেনশিয়া পেশেন্ট, তার সবচেয়ে অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকতে পারে, তার শোনার একটা সমস্যা, হিয়ারিং প্রবলেম থাকতে পারে। তা সেখানে যদি একটা কানের যন্ত্রকে যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সে অনেক ভালো যদি শুনতে পারে, সে কিন্তু কমিউনিকেট করতে পারবে, অনেক সোশ্যালাইজেশন করতে পারবে, এবং সেখান থেকে কিন্তু ডিমেনশিয়ার সিমটমসও অনেকটা কমতে থাকবে। চোখে যদি সে ভালো দেখতে পারে, ঘর যদি এনলাইটেন্ড হয়, ব্রাইট লাইট যদি থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু ডিমেনশিয়ার সিমটমস অনেক কমে যেতে পারে। যেমন ধরুন সানডাউনিং বলে একটা যেটা আমরা সন্ধ্যেবেলার দিকে পেশেন্টদের ডেলিরিয়াম হয়, মানে ইলুশন হয়, সেখানে কিন্তু লাইট থেরাপি করা হয়। মানে আলোটাকে আমরা সকালবেলার দিকে ব্রাইট লাইট থেরাপি করি, কিন্তু ঘরের আলোটাকে আমরা উজ্জ্বল করি, এবং রাতের দিকে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখি, যাতে রাতের দিকে তার শ্যাডো থেকে তার মধ্যে যে ইলুশন যেগুলো হয়, সেগুলোকে আমরা অনেকাংশে কমাতে পারি। তারপর ধরুন তাকে মিউজিক থেরাপি যেটা করা হয়, যেটা তাকে গান শোনানো, তাকে গান গাওয়ানো, সেগুলোকে আমরা করতে পারি। পেট থেরাপি আমরা করতে পারি। ধরুন আমরা বাড়িতে যদি ছোট কুকুর বাচ্চা যদি রাখি, কুকুর কিংবা পেট যদি কিছু রাখি, সেক্ষেত্রে কিন্তু তার একাকিত্ব বোধটা থেকে অনেকটাই কাটে, এবং সে কিন্তু এই লোনলিনেস থেকে বেরিয়ে আসলে কিন্তু সে অনেকটাই, তাকে আমরা দেখেছি যে ডিমেনশিয়াতে অনেক কিংবা ডিপ্রেশনও কিন্তু ভালো কাজ করে পেট থেরাপি। এছাড়া ধরুন কিছু অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করানো, তাকে গার্ডেনিং করা, তাকে সেলাই করতে শেখানো, তাকে কিছু হাতের কাজ করা শেখানো, কিছু সোশ্যালাইজেশন করানো, তার খাদ্যাভ্যাসে পরিবর্তন করা, এবং এক্সারসাইজ করানো, ফিজিওথেরাপি করানো, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই ডিমেনশিয়া কিংবা ডিপ্রেশন এগুলোকে কিন্তু আমরা তাকে অনেকটাই রিকভার করতে পারি। আচ্ছা, মেডিসিনের কথা যেগুলো আমরা একটু আগে শুনছিলাম, সেই মেডিসিনগুলো যদি দীর্ঘদিন কারোর চলতে থাকে, সেগুলো কি কোনো সাইড এফেক্ট থাকে? মানে ডিমেনশিয়ার ওষুধের কথা বলছি। ডিমেনশিয়া দেখুন, বা অ্যালজাইমার যদি কোনো হ্যাঁ, ওষুধ খাওয়া হয়? আমার অ্যান্টি ডিমেনশিয়া যে মেডিসিনগুলো আছে, এগুলো ইউজুয়ালি কিন্তু সবগুলোই মানে আর্লি টু মিডল স্টেজ অফ ডিমেনশিয়াতেই ভালো কাজ করে। একটি পেশেন্টের যদি আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি, তাহলে ওর ওষুধ মেডিসিন দিয়ে, আমার এরকম প্রচুর পেশেন্ট থাকে, তারা 8 বছর, 9 বছর, 10 বছরও তারা কিন্তু তাদের ডিকে হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ কিন্তু আস্তে আস্তে ডিটোয়েট করছে, কিন্তু সেটা অনেক স্লো আস্তে আস্তে হচ্ছে। সে হয়তো 10 বছর ভালো আছেন, কি 9 বছর, 7 বছর ভালো আছেন, চিকিৎসা না করলে হয়তো সে হয়তো 6 মাস কি 1 বছরের মধ্যে সেই বেড রিটেন হয়ে যেত। তার হয়তো ওই ফেজটা আসছে, কিন্তু অনেক স্লোলি কিন্তু আসছে, এবং পরবর্তীকালে যখন সিভিয়ার স্টেজে চলে যায়, যখন পেশেন্ট একদম বেড রিটেন হয়ে যায়, তখন কিন্তু আমরা ওষুধ আস্তে আস্তে তুলে নিই, আস্তে আস্তে বন্ধ করে দিই, এবং সেখানে কিন্তু আর ওষুধ দিয়েও খুব একটা কাজ করে না। কিন্তু ওষুধটা যতদিন চলবে আর্লি স্টেজ থেকে, সে কিন্তু মোটামুটি ভালোই থাকবে, এবং সেখানে প্রপার মনিটরিং করা হলে সাইড এফেক্ট কিন্তু আমরা অনেক মিনিমাইজ করতে পারি। আমরা দেখেছি মানে কারুর ক্ষেত্রে, বিশেষ করে যেকোনো মানুষের ক্ষেত্রে যদি ক্যান্সারের মতো এরকম কোনো রোগ হয়, তো সেই ক্ষেত্রে আহ, সে মানসিকভাবে ভেঙে পড়ে। বয়স্কদের ক্ষেত্রে যদি এইরকম কোনো রোগে তারা আক্রান্ত হয়, বাড়ির লোকেরা অনেক সময় তাদেরকে সেটা জানাতে চান না। তো সেটা কি ঠিক, নাকি জানানো উচিত? দেখুন, ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি যে পেশেন্টকে, এটা একটা ভ্রান্ত ধারণা আছে যে ক্যান্সার পেশেন্টদের যদি ডায়াগনোসিস বলে দেওয়া হয়, তাহলে হয়তো সে ভালো থাকবে, কিংবা তার মধ্যে হয়তো অতটা স্ট্রেস আসবে না, ডিপ্রেশন আসবে না, সে অনেকটাই ভালো থাকবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমি বারবার বলছি, এটি সম্পূর্ণ ভুল ধারণা। ক্যান্সার পেশেন্টকে যদি আপনারা না বলি, তাহলে একদিন না একদিন কিন্তু সে জেনে যাবেই যে তার ক্যান্সার হয়েছে, তার পরিস্থিতি কিন্তু বুঝতে পারে। এবং এখানে আমাদের নিজস্ব কিছু স্টাডি ছিল, এখনও সমস্ত জায়গাতেই যেটা বলা হয় যে পেশেন্টকে ইনফর্ম করা উচিত। সেটা হয়তো একবারে না বলে স্লোলি কিন্তু পেশেন্টকে ইনফরমেশন দেওয়া উচিত। এই ইনফরমেশন যদি দেওয়া হয়, পেশেন্টের অ্যাওয়ারনেসটা বাড়বে, এবং পেশেন্টের যে কোঅপারেশন, ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্টেরও তো কোঅপারেশন লাগে। তাকে কেমো দেওয়া হচ্ছে, তাকে রিউথেরাপি দেয়, সেখানে যদি পেশেন্টের কোঅপারেশন আমরা না পাই, তার মানে কি চিকিৎসা করবে কী করে? এবং তার মনোবলটা যদি ভেঙে যায়, তাকে আমরা কী করে চিকিৎসা করবো? সুতরাং পেশেন্টকে অ্যাওয়ারনেস এবং পেশেন্টের প্রপার কাউন্সেলিং করানো হয় ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, তাদেরকে ইন্টিমেট করা হয়, এবং তাহলে কিন্তু পেশেন্টের কাছ থেকে তার রেসপন্সটা এবং ওভারঅল ট্রিটমেন্ট রেসপন্স কিন্তু অনেক ভালো পাই, যদি পেশেন্টকে আমরা অ্যাওয়ার করতে পারি। বেশ। আর এরপরে জানবো আপনার থেকে যে এ তো ওষুধের কথা গেল, কাউন্সেলিং এর কথা গেল। আমার বাড়ির কোনো প্রবীণ ব্যক্তির যদি কাউন্সেলিং করানো হয়, বা ওষুধের কথা তো রয়েছে। ওষুধ হলে টাইম টু টাইম তাকে ওষুধ দিতে হবে।
কিন্তু যদি কাউন্সেলিং এর কোনো এরকম ট্রিটমেন্ট চলে যে যেতে হচ্ছে, কাউন্সেলিং করছে। তো সেই ক্ষেত্রে বাড়ির লোকেরা মানে বাড়ির লোকেদের কতটা ভূমিকা থাকে যে বাড়িতে এসে সেই যত্নটা বা তাকে টাইম টু টাইম নিয়ে যাওয়া? মানে বাড়ির লোকেরও কি কাউন্সেলিং প্রয়োজন? একদম। দেখুন ডিমেনশিয়া পেশেন্ট ডিমেনশিয়ার আলোচনা যখন আমাদের হচ্ছে মূলত, তার যে ডিমেনশিয়া হয়েছে কিংবা তার যে কোনো অসুখ আছে সে কিন্তু সে আর বুঝতে পারে না। তার কিন্তু সেই সেন্সটা থাকে না। মানে তার বডিটা থাকে, তার হিউম্যান বডিটা থাকে, কিন্তু তার যে পার্সোনালিটি, তার যে মেমোরি সেটা পুরোটাই চলে যায়। এটা একটি ভয়ংকর একটা অবস্থা হয় এবং বাড়ির লোকের কাছে এটাকে মেনে নেওয়া খুব অ্যাকসেপ্ট করাটাই খুব ডিফিকাল্ট। যে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি, কিন্তু স্বামী যেন স্বামীর মতো নেই, সে যেন পুরো পাল্টে গেছে মানুষটি। এটা অ্যাকসেপ্ট করা বাড়ির লোকের ক্ষেত্রে পেশেন্ট সে তো বুঝতে পারছে না। তার তো সেই ক্ষমতাটা নেই। সে তো তার ওয়াইফকেও চিনতে পারে, তার ছেলে-মেয়েকেও চিনতে পারছে না। কিন্তু বাড়ির লোকের ক্ষেত্রে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করাটা যে তার যে এরকম একটা চেঞ্জ হয়ে গেছে, সে কিন্তু অ্যাকসেপ্ট করা ইটস ভেরি ডিফিকাল্ট। এবং সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোকেদের আমরা অনেক সময় বাড়ির লোকের ক্ষেত্রে যে ডিপ্রেশন হয় সেটাকে কিন্তু আমরা ট্রিট করি এবং তাতে ওভারঅল কিন্তু, কারণ একটু জানবেন যে বাড়ির লোক যদি ভেঙে পড়ে তাহলে রুগীকে কে কেয়ার করবে? যদি বাড়ির লোকই যে তার মানসিকভাবে যদি বিধ্বস্ত হয়ে পড়ে, তাকে রুগীকে কে ভালো করবে? সুতরাং তাকেও কিন্তু টাইম টু টাইম কাউন্সেলিং করানো এবং দরকার হলে তাকেও কিন্তু আমরা মেডিসিন দেই তার ইনসমনিয়া ট্রিট করার জন্য, তার ডিপ্রেশন ট্রিট করার জন্য। তবে কিন্তু আমরা বাড়ির লোককেও ভালো রাখতে পারবো এবং পেশেন্টকেও ভালো রাখতে পারবো। অনিদ্রা, অনিদ্রা নিয়ে আপনি বলেছেন তার কারণগুলো কি? কেউ অনিদ্রায় ভুগছেন, তিনি সেখান থেকে বেরোবেন কি করে? ঠিক। যেটা ১ম এই বলেছিলাম যে অনিদ্রা যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই কারণগুলোকে ট্রিট করতে হবে। ধরুন ডিপ্রেশন হচ্ছে কারুর, তার সিম্পটম কিন্তু অনিদ্রা একটা অন্যতম প্রধান কারণ। তাকে যদি ইন্টারভেনশন করে দেখা যায় যে হ্যাঁ, একটা ডিপ্রেশন থেকেই তার অনিদ্রা হচ্ছে, তাহলে কিন্তু ডিপ্রেশনটাকে ট্রিট করে তার কিন্তু তার কিন্তু ঠিক হয়ে যাবে। আ ধরুন কারুর কোনো অ্যাংজাইটি হচ্ছে, প্রচণ্ড জেনারেলাইজড অ্যাংজাইটি হচ্ছে। সেক্ষেত্রে অ্যাংজাইটি ট্রিটমেন্ট করলে কিন্তু ইনসমনিয়া ট্রিট হয়ে যাবে। আমি একটা কথা সেটা বলতে চাই আপনাদের মাধ্যমে যে ইনসমনিয়া ট্রিটমেন্ট কিন্তু, অনিদ্রার ট্রিটমেন্ট কিন্তু ঘুমের ওষুধ নয়। এটা কিন্তু বারবার একটা জিনিস আপনারা কমিউনিকেট করবেন। দেখবেন লোকের মধ্যে একটা ওই ওভার দ্য কাউন্টার দোকানে গিয়ে একটা অ্যালজোলাম দিন তো দাদা, একটা ক্লোনাইজবাম দিন তো, একটা ঘুমের ওষুধ দিন তো। দোকান থেকে দিয়েও দেয় আমাদের। যদিও এটা দেওয়া উচিত না, কিন্তু ওভার দ্য কাউন্টার মেডিসিন কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। তা এটা কিন্তু আপনারা কখনোই যারা অনিদ্রায় ভুগছেন, তারা কিন্তু কখনোই ঘুমের ওষুধ খাওয়া শুরু করবেন না। কারণ একবার যদি আপনারা ঘুমের ওষুধ খাওয়া শুরু করেন, সেটা কিন্তু আল্টিমেটলি কিন্তু ডিপেন্ডেন্সি হবে এবং এটা কিন্তু ডোজ ক্রমত বাড়তেই থাকবে এবং এখান থেকে কিন্তু অন্যরকম সমস্যা, আপনার ডিপ্রেশন এবং ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এটা কিন্তু হলো আপনার প্রাইমারি প্রিভেনশনের জন্য। এরপরে দেখা যাচ্ছে যে কিছু, কিছু ইন্টারভেনশন আছে যেটাকে আমরা স্লিপ হাইজিন বলি। যেটা খুব দরকার। আমাদের প্রত্যেকের জন্য দরকার। কারণ অনিদ্রা এখন একটা কমন প্রবলেম। তো এটার জন্য স্লিপ হাইজিনটা আমরা মেইনটেইন করি, সেটা খুব ইম্পোর্টেন্ট। সেটা কিন্তু আমরা সবাই পালন করতে হবে। তার মধ্যে একটা কি, যে ঘুমের একটা শিডিউল রাখা। একটা পার্টিকুলার টাইমে শুতে যাবো প্রত্যেকদিন এবং একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভাঙুক বা না হোক আমি কিন্তু উঠে যাবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এমন কিছু সেবন করব না যেটা খুব স্টিমুল্যান্ট। যেরকম রাত্রি সন্ধ্যে ৬টা কি ৮টার পরে টি, কফিজ কিংবা এই জাতীয় কোনো উত্তেজক কোনো পানীয় কিন্তু আমি নেব না। অ্যালকোহল কিংবা অন্য কোনো মাদকাসক্ত জাতীয় জিনিস যদি থাকে, তাহলে এগুলো কিন্তু আমরাকে এভয়েড করতে বলবো, তার ট্রিটমেন্ট করতে বলবো। সেকেন্ডলি, শুতে যাওয়ার আগে খুব বেশি রকম খাওয়া, অনেকে দেখবেন ভুরিভোজ খেয়ে শুতে গেল। অবশ্যই দেখবেন আপনি যদি কোনোদিন দেখবেন বিয়ে বাড়িতে খুব পেট ভরে খেয়ে আসার পর কিন্তু সেদিনকে অবশ্যই ঘুমের একটা সমস্যা হবে। কিন্তু পরিমিত আহার করা, রেগুলার এক্সারসাইজ করা, সকালে অথবা বিকেলে ০.৫ ঘন্টা আপনাকে যদি একটু হালকা এক্সারসাইজ, আমি কি জিম করার কথা বলছি না। যদি হালকা এক্সারসাইজ যদি করতে পারেন, একটু অ্যারোবিক, একটু যদি জগিং, একটু স্কিপিং যদি করতে পারেন, দেখবেন আপনার যদি ঘুম কিন্তু খুব ভালো হবে। তারপরে ঘুমের সময় দেখবেন ঘরের টেম্পারেচার, যদি খুব ঠান্ডা কনকনে এসি চালিয়ে শোন তাহলে কিন্তু ঘুমের সমস্যা হবে। কিংবা যদি খুব গরমকালে দেখবেন ঘুমের সমস্যা হবে। তাহলে ঘরের টেম্পারেচার এবং লাইটিং এটা অপটিমাম একটা লেভেল থাকতে হবে, যেখানে আপনার পলিউশন লেভেল, ধরুন খুব যদি দেখবেন রাস্তার ধারে বাড়ি, সেখানে আওয়াজ আসছে, সেখানে আওয়াজে আপনি ঘুমোতে পারবেন না। তাহলে সেখানে সাউন্ড প্রুফিং এর ব্যবস্থা করতে হবে। লাইট পলিউশন যদি হয়, সেখানেও আপনি ঘুমোতে পারবেন না, সেখানে কালো পর্দা দেওয়া ব্যবস্থা করতে পারি। ঘুমোতে যাওয়ার আগে আপনাকে খুব সুদিং মিউজিক শোনা অথবা আপনাকে মানে কামিং ব্যবস্থা করতে হবে। যে ঘুমের আগে দেখবেন অনেকে খুব মোবাইল দেখে, যেটা এখন খুব বাস্তব একটা সমস্যা। খুব স্টিমুলেন্ট কিছু শুনলো কিংবা খুব উত্তেজক কিছু সিনেমা দেখলো, তাহলে কিন্তু তার ঘুমের একটা অবধারিত সমস্যা হবে এবং এগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনিদ্রা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো নিজে থেকেই। কেউ, কেউ বলেন কিছু যোগ অভ্যাস, প্রাণায়াম,
এগুলো কি কোনো প্র্যাকটিক্যাল কাজ দেয়? একদম, একদম। মেডিটেশন, রিল্যাক্সেশন থেরাপি, আ মাইন্ডফুলনেস থেরাপি এগুলো কিন্তু যদি আমরা প্র্যাকটিস করতে পারি, এগুলো কিন্তু খুব একটা বেশি এক্সপার্টাইজ লাগে না। বেসিক থিওরিটা জানতে হয় এবং রেগুলার একটা প্র্যাকটিসে করা এবং ঘুমের আগে যদি আমরা এগুলো করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের বডিকে রিল্যাক্সেশন করে এবং আমাদের ঘুম কিন্তু খুব ভালোমতেই এটা সমাধান করতে পারি। অনিদ্রার সমাধান আমরা বাড়িতে বসেই করতে পারি। আচ্ছা, এই যে বয়স বাড়ার সাথে, সাথে একটা মানুষের থাকে না আর তো কতদিন আর কদিনই বা রয়েছে। এরকম একটা ভাবনা চিন্তা মাথায় ঢুকে যায় এবং সেখান থেকে দেখা যায় যে এই চিন্তার কারণেই হয়তো অনেক রকম রোগ তার বাসা বাঁধছে বা কিছু রোগ হয়তো নেই তাও সে এমন ভাবছে যে আমার তো এটা আছে, আমার তো ওটা আছে। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম সেখানে জাপানের কিছু কথা বলা হচ্ছিল যে সেখানকার মানুষদের গড় আয়ুটা অনেকটা বেশি এবং সেই বেশিটা হওয়ার কারণ হচ্ছে তারা খুব মেলামেশা করে মানুষজনদের সাথে। তো সেইটা কতটা ঠিক? মানে মানুষের গড় আয়ু বাড়ানোর জন্য বা এই যে মনোভাব যে আমার আর কতদিন মানে ৬০ কি ৭০ বেরোলো মানেই আমরা ভাবতে থাকি ব্যাস আর কি এই তো হয়ে গেল। আমার আগের জন্য তো ঠিক এই বয়সেই চলে গেছে। আমার পূর্বপুরুষদের তো গড় আয়ু এত। এটা হয়তো ভাবতে থাকি সেখান থেকে অনেক রকম রোগ বাঁধিয়ে ফেলি। কিন্তু এই যে জাপানের এই যে টেকনিক বা এরকম বেশ কিছু দেশে আমরা দেখতে পাই যেখানে তাদের গড় আয়ু অনেক বেশি। সেটা কি করে সম্ভব? আচ্ছা, ১ম এ আমি এই জায়গাটা একটু ধরিয়ে দিই। এই চিন্তাটা করে বলে তার সমস্যা হয় না। তার ভেতরে কোনো সমস্যা আছে বলে এই জাতীয় চিন্তাটা হয়। ঠিক আছে? তার মধ্যে ডেফিনিটলি কোনো অ্যাংজাইটি রয়েছে, ডেফিনিটলি তার মধ্যে কোনো ডিপ্রেশন আসছে। তার জন্য কিন্তু নেগেটিভ থটটা কিন্তু প্রসেসটা তার কাজ করছে। মানে এই চিন্তাটা আমি করছি বলে ডিপ্রেশন হচ্ছে তা নয়। আমার সমস্যাটা আছে বলেই কিন্তু এই থটটা আসছে। সুতরাং এই থটটা যখনই কোনো লোক বলে, তাই কিন্তু আমাকে বাড়ির লোককে দেখতে হবে whether there is some কোনো আন্ডারলাইন কোনো সমস্যা তার মধ্যে হচ্ছে না তো, তার মধ্যে ডিপ্রেশন হচ্ছে না, তাহলে হঠাৎ করে সে কেন বলছে? তার মধ্যে কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তো? তাই এটা কিন্তু দেখতে হবে। আরেকটা যেটা মৌসুমী বললে যে জাপানের বা মানুষের আরো বেশ কিছু দেশের হ্যাঁ, স্ট্যাটিস্টিকে অনেকের দেখা মধ্যে গেছে। অনেক মেডিটেরিয়ান এসে দেখা যাচ্ছে। তাদের ১ম একটা কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। দেখা যায় জাপানি ডায়েট এবং খাদ্যাভ্যাস এবং মেডিটেরিয়ান ডায়েট তাদের মধ্যে বেশিরভাগই ভেজিটেবলস, ফিশ, প্রোটিন এবং আদার্স যেগুলো খাদ্যাভ্যাস রয়েছে সেগুলোর কারণে কিন্তু তাদের যে মানে বয়সটা মানে মানে এইজের যে সেটা তাদের কিন্তু অনেক বয়সের যে তারা বাঁচতে পারে তার মধ্যে একটা বড় কারণ এবং তাদের লাইফস্টাইল তারা রেগুলার এক্সারসাইজ করা এবং তাদের দেখবেন তাদের জীবনে স্ট্রেস ফ্যাক্টরস অনেকটাই কম এবং জাপানে দেখবেন অনেক প্রসেস রয়েছে আমাদের মাইন্ডফুলনেস টেকনিক্স, তাইচি যেগুলো রয়েছে এগুলো কিন্তু ওরা রিল্যাক্সেশন করার মাধ্যমে কিন্তু আমরা মানুষের জীবনকে কিন্তু আরও প্রলং করতে পারি, আরও ফ্রুটফুল করতে পারি। আমাদের পরপর অনেকগুলো প্রশ্ন রয়েছে। ফেসবুকে প্রশ্ন করছেন সোনালী সেন বাটানগর থেকে। অ্যালার্জির ওষুধ খেলে কি মানসিক অবসাদ আসতে পারে? খুব ভালো প্রশ্ন। অ্যালার্জিক ওষুধ থেকে যেরকম ধরুন সেট্রিজিন, লিভোসেট্রিজিন কিংবা অ্যাভিল জাতীয় যে অ্যান্টিহিস্টামিনেটিক অ্যান্টিহিস্টামিনার্জিক যে মেডিসিন যেগুলো আছে, এগুলো লং টার্ম ইউজুয়ালি চালানো হয় না, কোনো ডাক্তারই দেন না। কিন্তু কেউ যদি এগুলোকে অ্যাবিউজ করে, মিসইউজ করে, তাহলে কিন্তু একটা নেশার মতো হয়ে যায়। আমরা দেখি যেরকম অ্যাভিল খাচ্ছে ঘুমের জন্য, সেট্রিজিন খাচ্ছে ঘুমের জন্য, কাশির সিরাপ খাচ্ছে ঘুমের জন্য এবং এগুলো লং টার্ম চলতে গেলে প্রথম কথা আমাদের ডিপেন্ডেন্সি আসে। তার মধ্যে ডিমেনশিয়া জাতীয় সমস্যা হতে পারে, ডিপ্রেশন জাতীয় সমস্যা হতে পারে, অনিদ্রার একটা ভয়ঙ্কর সমস্যা আসতে পারে। এটা কিন্তু একদম বাস্তব সত্য। সুব্রত মণ্ডল বলছেন এল্ডার এজ 70 ইয়ার্স, কিছুক্ষণ আগে সেই ব্যক্তিকে কোনো কথা বলা হলো, মানে কিছুক্ষণ পর সেই ব্যক্তি মানে কিছুটা টাইম পেরোনোর পর আগের কথাটা ভুলে যায়, ঠিক। মাইন্ডেই থাকে না। কি উপায় বলবেন? এটা তো আমরা যখন আলোচনা করছিলাম যে ডিমেনশিয়ার যে আর হচ্ছে নরমাল যে এজিং এর যে ভুলে যাওয়া ডিমেনশিয়ার মধ্যে তফাৎ, তখনই এই পয়েন্টটা আমরা আলোচনা করেছিলাম যে ডিমেনশিয়ার পেশেন্ট সে কিন্তু তার রিসেন্ট মেমোরি সবচেয়ে বেশি আগে রিসেন্ট মেমোরি যায়, তারপরে মানে ইমিডিয়েট মেমোরি, রিসেন্ট মেমোরি, তারপরে তার পাস্ট মেমোরি, অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি আরও পরে যায়। তাই রিসেন্ট মেমোরিটা কি, যে ওয়ার্কিং মেমোরি। ধরুন আপনি এক্ষুনি মোবাইলটা কোথায় রাখলেন, এক্ষুনি কি খেলেন, এক্ষুনি আপনাকে কার সাথে কথা বললেন, তো ইমিডিয়েটলি যেটা হলো ফিউ সেকেন্ডস ফিউ মিনিটসের মধ্যে সেটাকে আমরা আগে ভুলে যাই। এটা ডিমেনশিয়ার একটা অন্যতম সিম্পটম যে আ প্রথম আমার যে রিসেন্ট মেমোরি সেটাই চলে যাবে। এক্ষুনি কি করলাম পরক্ষণে আমি সেটা ভুলে যাচ্ছি। কিন্তু নরমাল এজিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সে ভুলে গেলেও সে পরবর্তীতে রিকালেক্ট করতে পারে। এরপরেই আমাদের আরো একটা প্রশ্ন এসেছে বলছে স্মোকিং করা বা স্মোকিং হঠাৎ যারা করে তারা যদি হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে ডিমেনশিয়া বা নিউরো প্রবলেম কি হতে পারে? সিমিলারলি যদি অ্যালকোহলও সে কনজিউম করে থাকে সেটারও কি এরকম এফেক্ট হতে পারে হঠাৎ করে ছেড়ে দিলে?
অ্যালকোহল ইটসেলফ ক্যান কজ ডিমেনশিয়া। অ্যালকোহল যদি কেউ ক্রনিক্যালি খায় তা সেখান থেকে অ্যালকোহল ডিমেনশিয়া হতে পারে, কর্সাকোস সাইকোসিস হতে পারে, থায়ামিন ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, এবং সেখান থেকে কিন্তু শুধু ডিমেনশিয়া কেন আরও অনেক শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা, ডিপ্রেশন, সুইসাইডিটি অনেক কিছু হতে পারে এবং সাইকোসিসও হতে পারে অ্যালকোহল থেকে পরে। তার এর কিন্তু আর লিস্টের কোনো শেষ নেই যে অ্যালকোহল থেকে কত রকম ক্ষতি হতে পারে। ঠিক সেরকম স্মোকিং থেকে অ্যাটলিস্ট এই জাতীয় সমস্যা যদিও বা না হয়, তাহলে কিন্তু তার যে নিকোটিন যেগুলো থাকে সেটা কিন্তু আমার হার্টকে যেরকম দুর্বল করছে, আমার ব্রেনের যে ভেসেল সেখানেও কিন্তু আমার দুর্বলতা চলে আসছে। সুতরাং ক্রনিক্যালি যদি কেউ স্মোকিং করে তার সাইড এফেক্ট হিসাবে কিন্তু আমাদের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেসিভ সিমটমস এগুলো কিন্তু গ্রো করতে পারে। নমিতা লিখছেন লিলুয়া থেকে, আমার বয়স ৭৩। আমি যখন শুই তখন বুকে ব্যথা করে, বসে থাকলে এটা হচ্ছে না, কেন বলবেন? প্রথম কথা, এটা তো খুবই লিমিটেড ইনফরমেশন। এটা কবে থেকে হচ্ছে দেখতে হবে। যদি সত্যি তার মধ্যে এরকম সমস্যা থাকে তো আমার মনে হয় আগে কোনো ফিজিশিয়ানের সাথে কথা বলা দরকার। তার ইসিজি করা দরকার, ইকোকার্ডিও করা, আগে কোনো কার্ডিয়াক এবং রেসপিরেটরি কোনো কজ আছে কিনা সেটাকে রুল আউট করতে হবে। নেশার কথা বলছিলেন, অ্যালকোহলের কথা। আমি অ্যালকোহল থেকে খুব ছোট লেভেলে চলে আসছি। আমি এরকম একাধিক মানুষকে দেখেছি, এবং পুরুষ মহিলা নির্বিশেষে। বয়স হচ্ছে, পান খেতে নাগে, কিন্তু পানটা একেবারে নেশায় চলে গিয়েছে। মানে দুবেলা পান না হলে চলবে না। গুটখা খান, গুড়াখু খান, অদ্ভুত। এবং তাদেরকে যদি এটা বলা হয় যে এটা ভালো নয়, দাঁতের ক্ষতি হতে পারে, একদম কেয়ারই করছেন না। এটা কিন্তু প্রবীণদের অনেকের সমস্যা। মুখের ভেতর গুড়াখু নিয়ে আপনার সঙ্গে বসে কথা বলছেন তিনি। এইগুলো থেকে বেরোনো কি করে যাবে? দেখুন, এটা তো খুবই কমন আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে। চিউইং টোবাকো অ্যাডিকশন খুবই কমন, এবং আমি অনেক মেয়েদের মধ্যেও দেখেছি, বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এটা খুব ছেলেদের থেকেও বেশি সমস্যা থাকে মেয়েদের মধ্যে। এই গুড়াখু, চিউইং টোবাকো এবং স্মোকিংও তারা কিন্তু মেয়েদের মধ্যে অনেক রকম বেশি দেখি। তো দেখুন, এটা তো আমরা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এগুলোকে মানতে চাই না যে এটা সমস্যা তৈরি করে, কিন্তু সত্যি তো সমস্যা হয়। নিকোটিন ইটসেলফ আমাদের হার্টকে ড্যামেজ করে, আমাদের ব্রেনকে ড্যামেজ করে, আমাদের চোখকে ড্যামেজ করে, এগুলো তো সত্যিই আমাদের করছে। তার এটা তো মানে, এবং এটার জন্য তো কেউ তো চিকিৎসার জন্য আসবেও না। যদি কেউ আসে তখন তো আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করতে পারি। আমারই এরা অনেক পেশেন্ট আসে, তারা হয়তো গুটখা খাচ্ছে, তারা গুটখা ছাড়তে চাইছে, তাদের জন্য ছাড়ার তো অনেক উপায় রয়েছে। তাদের কাউন্সেলিং রয়েছে, তাদের মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে। এখন অনেক ভালো, ভালো মেডিসিন চলে এসছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু এই নিকোটিনের সে স্মোকিং হোক কিংবা চিউইং টোবাকো, সেগুলো কিন্তু সারাতে পারি, সেগুলো চিকিৎসা করতে পারি। কিন্তু সে যদি নাই আসে তাকে আমরা কি করে সারাবো? বেশ। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ তো বিভিন্ন অসুবিধার কথা বলছিলাম। বয়স বাড়লে যেগুলো হতে পারে, ডিমেনশিয়া, অ্যালজাইমার, এরকম অনেক কিছু বলছিলাম। তো বয়স বাড়লে এগুলো হবেই আপনি বলছিলেন। না, একদমই নয়। আমি সেটাই আসলাম, সেই প্রশ্নেই আসলাম যে বয়স বাড়লেই হবে। এটা হয়তো অনেকেই ভাবেন। কিন্তু এটা যাতে বয়সের সাথে, সাথে আমার না হয় বা আমার বাড়ির লোকের না হয়, তার জন্য কি কোনো প্রিভেনশন আছে? অবশ্যই। প্রিভেনশনটা কিন্তু ওই বয়স শেষকালে প্রিভেন্ট করলে হবে না। আমাকে কিন্তু আর্লি এজ থেকেই এটার সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, অ্যাওয়ার থাকতে হবে, এবং সেটাই কিন্তু আমাকে সেই অল্প বয়স থেকেই কিন্তু আমাকে প্রিভেনশনের জায়গাটা ভাবতে হবে যে একটা সময় তো আমার বয়স হবে, তখন হোয়াট নেক্সট? তাহলে তখন কি করব? তাহলে সেই দিনটাকে সুন্দর রাখার জন্যে আমার কিন্তু অল্প বয়স থেকেই আমার সেই নিজের শরীরের প্রতি কিন্তু যত্ন নিতে হবে, এবং সেটা কিন্তু শুধু শরীর নয়, মনের প্রতি যত্ন নিতে হবে। সেখানে প্রতিটি অর্গান, যেরকম ধরুন আমরা হাঁটুর যত্ন নেই না, বয়স হলে কিন্তু আর্থ্রাইটিস হবে, এবং সেটাকে কি করে প্রিভেন্ট করা যায়? হাঁটুর যত্ন কিন্তু আমার নিতে হবে। চোখের যত্ন নিতে হবে। চোখের অনেক সুন্দর, সুন্দর এক্সারসাইজ আছে, যেগুলোতে কিন্তু আমরা নিয়ার ভিশন, ফার ভিশন, এগুলো কিন্তু আমরা চোখের মাসলসের এক্সারসাইজ করে কিন্তু চোখের আমরা পাওয়ার কিন্তু আমরা ঠিক রাখতে পারি। কানের এই যে যেটা বলে হেডফোন ইউজ করাগুলো থেকে বিরত থাকতে হবে। কন্টিনিউয়াসলি চোখের যে স্টিমুলেশন, আপনার যে এই যে মিডিয়াগুলো যেগুলো রয়েছে সেখান থেকে নিজেকে দূরে রাখা। খাদ্যাভ্যাসে পরিবর্তন করা, রেগুলার এক্সারসাইজ করা, আ নিদ্রাটাকে ঠিক রাখা, এবং স্ট্রেস ফ্রি জীবনটাকে যদি আমরা রাখতে পারি, এবং আমার এক্সারসাইজ যদি করি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বয়সের সাথে, সাথে কিন্তু আমরা নিজেদের জীবনকেও কিন্তু আমরা ভালো রাখতে পারবো, এবং ভবিষ্যতেও কিন্তু আমরা বয়স হলেও যে এই যে একটা নাম্বার অনলি, শুধুমাত্র বয়স একটি সংখ্যা মাত্র, সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি যদি আমরা সেই অনেক অল্প বয়স থেকে যদি আমাদের এই বয়সটাকে মাথায় রেখে যদি আমরা এগোতে পারি, তবেই কিন্তু এটা সম্ভব হতে পারে। আপনি বলছিলেন শরীরের বিভিন্ন এক্সারসাইজের কথা, চোখের এক্সারসাইজের কথা, হাঁটুর এক্সারসাইজের কথা, যাতে বয়সকালে সেগুলো না হয়। ব্রেনের এমন কোনো এক্সারসাইজ আছে যেগুলোতে ব্রেনকে ভালো অবশ্যই, রাখা যায় অবশ্যই। বয়সকালে? ব্রেনের এক্সারসাইজের জন্য ব্রেন ইজ লাইক আ মাসল, এটি মাসলের মতো ব্রেন। তাকে রাখার জন্য প্রথম হচ্ছে আপনাকে কিছু না কিছু কাজের মধ্যে ইনভলভ রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ। কিছু নতুন জিনিস শিখুন,
যে বয়স হয়ে গেছে মানে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ব্রেনের কিন্তু অগাধ একটা ক্ষমতা রয়েছে। আমরা ধরুন বয়স হলে পরে মানুষের স্মৃতিশক্তি যদি কমেও যায়, তাহলে কিন্তু আমরা কিছু শিখতে পারি। আমি কিছু অর্গান বাজাতে শিখতে পারি, আমি মাউথ অর্গান করতে পারি, শিখতে পারি, আমি কিছু হাতের কাজ শিখতে পারি, আমি গার্ডেনিং করতে পারি, আমি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। তাহলে কিছু ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখা, এটি একটি ব্রেনের এক্সারসাইজ। দ্বিতীয় হচ্ছে এমন কিছু খেলা, যেরকম ধরুন ক্রসওয়ার্ডস পাজলস রয়েছে, ঠিক আছে? তারপর ধরুন দাবা খেলা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ব্রেনের এক্সারসাইজ করতে পারি। এখন অনেক কম্পিউটারাইজড গেম এসে গেছে, যেই গেমগুলো খেললে পরে ব্রেনের যে সার্কিট সেগুলো কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারি এবং স্টিমুলেট করতে পারি, যাতে আমাদের ব্রেনের যে ডিকে সেটাকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই স্তব্ধ করতে পারি। একজন বয়স্ক মানুষ নর্মাল লাইফ লিড করতেন, আদারওয়াইজ ফিজিক্যাল সমস্যা হয়তো তেমন কিছু নয়, কিন্তু হঠাৎ করে পরিবারের লোকজন দেখছেন কিন্তু খুব চুপ হয়ে গিয়েছেন। পরিবারের মানুষজনের মধ্যে যে কোনো কারণেই হোক একটা ভয় তৈরি হয়েছে যে তিনি হয়তো আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছেন। এমন একটি ঘটনা আমার নিজের চোখে দেখা। আমি এবং সেই সবার ভয়টা থেকে নিজেকে ডিট্যাচ করে নিচ্ছেন। ডিট্যাচ করে ফেলছেন। বিষয়বস্তুগুলো থেকেও, মানে সাংসারিক বা সামাজিক যে বিষয়গুলো থেকেও, সেখান থেকেও নিজে আগ্রহ হারাচ্ছেন। আগ্রহ হারাচ্ছেন মানে আগ্রহটা একেবারে সরাসরি দেখাচ্ছেন তার অনাগ্রহটা। আমি নিজের এরকম একটা ঘটনা দেখেছি বলে আমি সেই ভয় থেকে আপনাকে প্রশ্নটা করছি। এই ক্ষেত্রে পরিবারের লোকজন কি করবেন? ওই যে আপনি একটা কথা বললেন না একটু আগে, যে আপনার কাছে তো পৌঁছতে হবে ডক্টর সাহা। কিন্তু আপনার কাছে নিয়ে যাওয়াটাই তো আমাদের কঠিন। কি করব আমরা সেক্ষেত্রে? ঠিক, এটা কিন্তু শুধু প্রবীণদের জন্য নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন একদম ছোট বয়সে 15 বছর 16 বছর বয়সেও আসতে পারে, মাঝ বয়সেও আসতে পারে, লেট এজেও আসতে পারে। আমাকে জানতে হবে যে ডিপ্রেশন কতটা কমন, এবং নর্মাল ব্লাড প্রেশার, সুগার, হাইপারটেনশন, অ্যাজমা, তার মতো এটা হতে পারে, শারীরিক সমস্যার মতো কিন্তু মানসিক সমস্যা হতে পারে। এবং ডিপ্রেশন হলে পরে একটি মানুষ কিন্তু আস্তে আস্তে আইসোলেশনে চলে যায়, চুপচাপ হয়ে যায়, তার মধ্যে নেগেটিভ ভাবনা চলে আসে, তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটাই আস্তে চলে যায়। মানুষ তো আর একদিনে সুইসাইডালিটি হয় না, তার প্রথমে একটা ডেথ উইসেজ চলে আসে, যে জীবনটা বেকার বেকার ভাব, হোপলেস হেল্পলেস চলে আসে। এবং এগুলো কিন্তু সে কমিউনিকেট করে তার বাড়ির লোকের সাথে। তার বাড়ির লোককে কিন্তু সেটা বুঝতে হবে যে এই যে ছেলেটি, মেয়েটি কিংবা যে মানুষটি, যে একটা সময় তার এত চনমনে ছিল, সে ধীরে 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 আস্তে আস্তে অন্ধকারে চলে যাচ্ছে, সে আইসোলেট হয়ে যাচ্ছে। তাহলে কি তার কোনো মানসিক সমস্যা হচ্ছে? আমি কথা বলি না তার সাথে, একটু কি ব্যাপার বাবা, কি হয়েছে, মা কি হয়েছে, একটু তার সাথে টাইম দেই না, দেখবে টাইম দিলেই কিন্তু সে কিন্তু কমিউনিকেট করবে। এবং তার মধ্যে যখনই আমি দেখবো এরকম কোনো নেগেটিভ অ্যাপ্রোচ, তার মানসিকতা কোনো পরিবর্তন, আমার কিন্তু তার সাথে বসে কথা বললে কিন্তু তার মধ্যে অনেকটা আমরা তাকে হালকা করতে পারি। এবং এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারি, এই যে রেড ফ্ল্যাগ সাইনগুলো যেগুলো আছে, তার অনিদ্রা, তার খিদা কমে যাওয়া, তার মধ্যে সুইসাইডাল থটসগুলো কিন্তু সে কমিউনিকেট করবে। এবং আমাকে কিন্তু অ্যাওয়ারনেস হতে হবে, যাতে আমরা সাথে সাথে চিকিৎসকের কাছে কিংবা কাউন্সিলের কাছে আমরা তাকে নিয়ে যেতে পারি। আমরাও না কোথাও অনেকটা কাউন্সিলড হয়ে গেলাম নিজেরা। কারণ আমাদের সময় আর খুব বেশি নেই। আমাদের মনে হচ্ছে যেন এটা আরো একটু দীর্ঘ হোক। আমরা নিজেদের মানসিক স্বাস্থ্যটাকেও যেন একটু ভালো করে নিই। তো এখন স্টুডিওর ঘড়ি বলছে আরোগ্য থেকে টাটা বাই বাই বলতে হবে। ডক্টর একদম, ইন্দ্রনীল শাহ একদম ছিলেন আমাদের ঠিক, সাথে। ঠিক। আমি যদি আপনাকে ১০ সেকেন্ড সময় দিয়ে বলি যে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের জন্য আপনার আজকের টেক অ্যাওয়ে মেসেজ কি? মন তো থাকবেই। মনকে ভালো রাখার উপায়, নিজেকে আনন্দোচ্ছল রাখুন, সবার সাথে মেলামেশা করুন, ভালো খাবার খান, নিজেকে ব্যস্ত রাখুন। ধন্যবাদ।